আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাইয়া? আমি নিশাত বলতেছি। নিশাত। আমি পুরা এক্সাইটেড আপনাদের সাথে কথা বলার জন্য। আচ্ছা, নিশাত আর কোথায় থাকা কথা হয়? জি, আপনি কোথায় থাকেন? মানে কোথায়, কোন অঞ্চলে থাকেন? আমি পার্বতীপুর দিনাজপুরে থাকি। দিনাজপুরে থাকেন আপনি। বাবা। আচ্ছা, ঠিক আছে, বলুন নিশাত। জি, প্রথমে আমার সালাম নিবেন। তো ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন ভাইয়া আপু? ভাইয়াও ভালো আছে, আপুও ভালো আছে। জি ভাইয়া, আমাদের জুনিয়র গুরু কেমন আছে? জুনিয়র গুরু ভালো আছে, কিন্তু গরমে তো আসলে ও প্রচণ্ড অস্বস্তি বোধ করছে। আমার ছেলেটা খুব অস্বস্তি হয়ে যাচ্ছে, আর আমার মতো ওর কিছু স্বভাব আছে। মানে আমি যেমন গরম সহ্য করতে পারি না এবং ঘামি প্রচণ্ড, আমার ছেলেরও সেম, মানে ও গরম নিতেই পারে না একদম, এবং ও প্রচণ্ড ঘামে। তো এমনি ভালো আছে, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া এমনি সুস্থ আছে। অবশ্যই ভাই, আমাকে তুমি করে বলবেন। আচ্ছা, হ্যাঁ, আমি তো অনেক ছোট। ভালো আছে, তোমাদের সবার দোয়ায় অনেক ভালো আছে, উপর আল্লাহর দোয়ায় ভালো আছে। বলো। অবশ্যই ইনশাল্লাহ। ভাইয়া, আমার লাভ স্টোরিটা হচ্ছে, আমি যখন ইন্টার পর্যন্ত ভালো ছিলাম, মানে কখনো কোনো রিলেশনশিপে জড়াইনি, খুব ভালোই ছিলাম। হুম তো ইন্টারমিডিয়েট পাশ করার পর আমার ভাইয়ার ফ্রেন্ড হচ্ছে ও। হুম তো ভাইয়ার ফ্রেন্ডকে কেমন করে আমি জানি না কিভাবে হয়েছে। তো রমজান ছিল, রমজানের মাঝে মানে 27 রমজান 28 রাত এটাতে। তো আমাকে মেসেজ করতেছে একদিন, কেমন আছো, কি করো? তাই বলছে জি ভালো, আপনি কেমন আছেন, কি অবস্থা? তো তারপরে এখন বলতেছি যে হ্যাঁ ভালো আছি, আমি তোমাকে কি একটা কথা বলতে পারি? হ্যাঁ, জি বলেন। বলতেছি তুমি কি কোনো রিলেশন করো? জি না। তারপর একদিন বলতেছে যে মানে ধীরে ধীরে অনেকক্ষণ কথা বলার পর বাসার সবাই কেমন আছে, কি করতেছে। আর উনি আমাদের বাসায় বিগত 5 বছর থেকে আসতেন, আচ্ছা কিন্তু আমি কখনো সেভাবে দেখতাম না। আচ্ছা স্কুল, আচ্ছা কলেজ এসব নিয়ে ব্যস্ত ছিলাম। হুম তো তারপর ওখান থেকে মানে উনি আমাকে বলতেছে যে আমি তোমাকে যদি প্রপোজ করি তাহলে তুমি কি একসেপ্ট করবা? মানে জি না ভাইয়া, এটা সম্ভব না। হুম তো এভাবে আমি 2-3 মাস ওনাকে ঘুরালাম, ঘোরানোর পর পর মানে অলরেডি 5-6 মাসে ঘুরাইছি। ঘোরার পর উনি আমাকে বলতেছে যে তুমি কি এখনো রাজি না? আমি বলতেছি না, আমি রাজি না। আমার ভয় লাগতেছে বলতে। হুম সমস্যা নেই, বলো। তো ওখানে বলতেছে যে তুমি মানে উনি বলতেছে যে রাজি বলছে, তো আমার কাছে অ্যান্সার চাচ্ছে। তো আমি বলছি 143। আচ্ছা তো এখন করছে যে 143 মানে কি? তো উনি একটু বুঝে দেখেন তাহলে হচ্ছে। হুম তো তারপর এভাবে উনি বলতে পারলো যে 143 মানে আই লাভ ইউ। হুম তো ওই তখন থেকে ধীরে ধীরে কথা মোটামুটি ভালোই চলতেছে। হুম তো এখন পর্যন্ত ভালোই চলতেছে, কোনো সমস্যা নাই। ওর সাথে তেমন তেমন কথা হয় না। ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এবার 4th ইয়ারে। আচ্ছা, তুমি কিসে পড়ছো? আমি অনার্স ফার্স্ট ইয়ার। আচ্ছা, দিনাজপুরে। হ্যাঁ, আর ওর তো থাকে, ও থাকে ঢাকায়, তুমি থাকো দিনাজপুর। জি। আচ্ছা কিন্তু ওর সাথে আমার তেমন তো কথা হয় না। ও আমাকে মানে সময় পায় না, সারাদিন ইউনিভার্সিটি করে আসে, পার্ট টাইম খুব জব স্বাভাবিক, করে। খুব স্বাভাবিক, পড়াশোনার প্রচুর চাপ থাকে। তো আমার মানে একটু সময় দেয় না। আমার সারাদিন মিলে হয়তো 2-1 মিনিট সালাম দিয়ে কেমন আছেন, কি করতেছেন, খাইছেন কিনা, এইসব এই বলে শেষ। মানে এই ছাড়া কখনো কথা হয় না। তো আমার ফ্যামিলির সবাই মোটামুটি জানে, শুধু আব্বু জানে না। আর ভাইয়ার যে ফ্রেন্ড, তো ভাইয়া মানে মেনে নিতে চাচ্ছে না। তো ভাইয়া আমার সাথে কথা বলে না তখন থেকে, আচ্ছা এখন অব্দিও কথা বলে না ভাইয়া। তো আমার একটাই প্রবলেম হচ্ছে যে মানে সবকিছুই ঠিক বুঝতে আছে। পারছি। ওর বাসায় কোনো প্রবলেম হচ্ছে, ওর বড় ভাইয়া মানে মেনে নিবে না, ওর বাবা মেনে নিবে না, আর ওর বোনও মেনে নিবে না, কিন্তু কেন, ওর কেন? মা মেনে আচ্ছা নিবে। গুরু, এই মুহূর্তে আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি, আমাদের একটা আওয়ারের ছোট্ট ব্রেক আছে। আচ্ছা তো ওই আচ্ছা, যে আমাকে একটু problem- বলো যে তুমি যাকে ভালোবাসো তার বাবা, ভাই, বোন এরা মানবে না কেন?
উনি হচ্ছে মানে আমার থেকে সেরকম একটু দেখতে সুন্দর, আমি অতটা স্মার্ট না, মানে আমার আচ্ছা, আচ্ছা, চলাফেরাটা বুঝতে পেরেছি। হচ্ছে মানে ইসলামিক টাইপের। আচ্ছা। আর আমি কখনো সেরকম ভাবে ইয়া করি না। তো ওনার মানে আমার বাবা হচ্ছে সাইকেল পার্টসের দোকান করে আর আরএফএল এর ডিলারশিপ। তো ওনাদের পকেটটা মানে অতটাও না একদম যে হাই সোসাইটি, কিন্তু কেন জানি না মেনে নিবে না, এটাই আচ্ছা। বলছেও। আচ্ছা। তো এই দিক দিয়ে আর বলবো যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে সব দিক দিয়ে আল্লাহরহম ভালো আছি। আর সেরকম যে ডেটিং করা, এটা করা, ওটা করা, এসব বলতে গেলে একদমই না। শুধু ফোনে কথা বলা, এবং আপনাদের কাছে আমার মানে ফেসবুকে এসএমএস করার ইচ্ছা করে, কিন্তু আমার ফোন নাই, বাটন ফোন। তো এভাবে কথা বলি, দেখা হয় না তেমনটা। ও বছরে আমার জন্য ওর ফ্যামিলিতে এখন কথা খুব কম বলে, বছরে আসে 2 ঈদে আর মাঝে মধ্যে একবার আসে। এখন তুমি কি সেরকম চাইছো, মানে তুমি যে ফোন করেছো এটা মেইন উদ্দেশ্যটা কি, তুমি কি চাইছো? সবাই জানে জানা উচিত। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে তোমার বাসায় যেহেতু না হোক কালকে একটা সময় বাড়ির আদার্স যারা মুরব্বী আছেন তারা যখন তোমার আব্বুকে বোঝাবেন, আব্বু বুঝবেন। সামথিং জানে। বুঝবে। এখন কারণ বড় ভাই তোমাকে খুব ভালোবাসে, সেই বড় ভাইটা যখন জানবে যে আমার আদরের ছোট বোনটা আমারই বন্ধুকে ভালোবাসে এবং তাকে যদি গ্রহণ করতে হয় আমার ছোট বোনের জামা হিসাবে গ্রহণ করব, জিনিসটা কেমন অনেকেই মানতে পারে না। এটা খুবই স্বাভাবিক বিষয়। একটা সময় যাবার পরে হয়তো বিষয়টা নর্মাল হয়ে যাবে, যদি কিনা তোমার বাবা, তোমার মা, আদার্স যারা আছেন তারা যখন বিষয়টাকে মানবেন, তখন তোমার বড় ভাই একটা সময় হয়তো সময় লাগবে, বিষয়টা এত সহজে হবে না, অভিমানটা অনেক দিন থাকবে এবং তার অভিমানটা খুব স্বাভাবিক। আচ্ছা, এখন আসা হচ্ছে যে তোমাদের সম্পর্কটা, তুমি যেটা বললে যে তুমি যাকে ভালোবাসো তার সাথে কথাবার্তা খুব কম হয়, দেখো এটা খুব স্বাভাবিক। কারণ সে ঢাকাতে থাকে, তুমি দিনাজপুর থাকো, সেও লেখাপড়া করছো, তুমিও লেখাপড়া করছো। কিন্তু একটা বিষয় হচ্ছে 2-1 মিনিট কথা বলাটা আসলে এটা আবার একটু মাইনাসের দিকে আমি ধরছি। অন্তত দিনে অন্তত একটা ভালো সময় কথা বলা প্রয়োজন, সেটা রাতের বেলা হোক কিংবা সেটা দুপুরবেলা হোক। আমি বলছি না যে ঘন্টার পর ঘন্টা, কিন্তু মোটামুটি মানে একটা সময় নিজেদেরকে ফোনে দেওয়া উচিত। তা না হলে হবে কি, একটা কথা আছে যে আউট অফ সাইট তো আউট অফ মাইন্ড। একটা সময় তোমাকে আর ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কারণ ভালো লাগার জন্য কি হতে হয়, প্রতিনিয়ত দেখতে হয়, কথা বলতে হয়। এখন প্রতিনিয়ত সে তোমাকে দেখতে পাচ্ছে না, প্রতিনিয়ত তোমার সাথে কথা হচ্ছে না, তাহলে ভালো লাগার যে বিষয়টা তো আস্তে আস্তে ভালোবাসাতে পরিণত হয়। ভালোবাসাটা আস্তে আস্তে মানে ভালো লাগাটা কমতে থাকবে, ভালো লাগাটা কমতে কমতে ভালোবাসাটা চলে যাবে। আপনাদের কাছ থেকে শুনেছি যে প্রেম মানে টাইম পাস, বাট ভালোবাসা মানে নাই। কিন্তু ভালোবাসা মানে জীবন দিয়ে ভালোবাসা, আর ও আমাকে খুব ভালোবাসে। আচ্ছা, হ্যাঁ, আমি এখন বলি একটু আপু, বিষয়টা হচ্ছে তুমি যেটা বলছো ট্রু, কিন্তু ভালোবাসাটা আসলে কি? ভালোবাসাটা মানে কিন্তু দিনে, আমি কিন্তু কি বললাম একটু আগে যে 24 ঘন্টা কথা বলতে হবে সেটা কিন্তু না, কিন্তু মোটামুটি একটা সময় দেয়া। কারণ আমাদের কি হয়, আমাদের একটা ছেলের জীবনে কিংবা একটা মেয়ের জীবনে ভালোবাসার মানুষ ছাড়াও কিন্তু বন্ধু বান্ধব, মুভি দেখা, আড্ডা দেওয়া, খেলাধুলা করা, বিভিন্ন বিষয় থাকে। তো এখন ভালোবাসার যে মানুষটা, সেই মানুষটার সাথে যদি আমার সারাদিনে কথাই না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আসলে ভালোবাসা প্রকাশ করাটাও কিন্তু একটা জরুরি বিষয়, কিন্তু সেটার একটা সীমাবদ্ধতা থাকে। কেউ প্রকাশ করার জন্য দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা লেখাপড়া, ফ্যামিলি সব কিছু ছেড়ে দিয়ে প্রকাশ করে, ওই জিনিসটাও ভালো না। আবার কেউ একদমই কথা বলে না, সেটাও ভালো না। কোনো কিছুই ওভার করা ভালো না। এটা হচ্ছে একটা বিষয়। আমি বলছি না যে তোমাদেরটা মানে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে কিংবা থাকবে না, সেটা বলছি না। এটা একটা সময় যাবার পরে তোমার একটা অভিযোগ আসতে পারে ওর উপরে, হ্যাঁ তুমি আমাকে কল দিচ্ছ না কেন, কিংবা আপনি আমাকে কল দিচ্ছেন না, দেখা হচ্ছে না। এটা আসলে খুব বড় ইস্যু না, কিন্তু এটা একটা ছোট ইস্যু হলেও ইস্যু হতে পারে। ঠিক আছে, এটা নোট করে রাখো যে ইস্যু হলেও হতে পারে। তোমার বয়স এখন অনেক অল্প, তো আস্তে আস্তে যখন প্রেমটা আরও গাঢ় হবে, যখন ভালোবাসার সময়সীমা আরও বাড়বে, তখন বিষয়টা আরও বুঝতে পারবা। এখন আসি যে সব ঠিকঠাক আছে, যে তোমাদের দুজনের ভেতরে আন্ডারস্ট্যান্ডিং ভালো, তোমাদের সারাদিনে 1 মিনিট কথা হয়, কিন্তু তারপরেও তোমরা দুজনকে খুব ভালো বুঝতে পারো, ভেরি গুড, আমি তোমাদের সাথে 100% একমত। এখন সমস্যা হচ্ছে যে তার পরিবার তো মানবে না। এখন সে ছেলে কি পরিবারকে, মা কি পরিবারকে ম্যানেজ করতে পারবে? আর ওর ফ্যামিলি বলছে যদি আমি জব
করতে পারি তাহলে মেনে নেবে। আর আচ্ছা। ওরও কথা যে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি, তো কিছু একটা করবো, আর এখনই বিয়ের তো কোনো ডিসিশনে নাই। আর ও প্রচন্ড বাস্তববাদী যে পড়ালেখা করতে হবে, কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপর ভালোবাসা আছে শেষ হবে না। আর ভুলে তো কখনো যাওয়ার মতো না। গুড গুড গুড, যদি ভেরি ভুলে গুড, যেতাম খুশি হলাম। তাহলে কিছু এই ধরনের ছেলে মেয়েকে আমি খুব পছন্দ করি, যারা একটু বাস্তববাদী। তো এই যে ও মানে পার্ট টাইম জব করে ও বাসা থেকে কোনো কিছু নেয় না, মানে নিজের পড়ালেখা চলার জন্য। শুধু একটাই আমার কাছে কথা, ভালো করে পড়ালেখা করতে হবে, কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, আমার ফ্যামিলিকে দেখাই দিতে হবে যে আমার ওয়াইফ কিছু করতে পারে, এবং আমার ওয়াইফ কিছু না করে এসে আমি তাকে বিয়ে করিনি এবং আমি আমার ফ্যামিলিতে নিয়ে আসিনি। গুড অ্যান্সার তো আছেই তোমার কাছে। সো ভালোবেসে যাও, তোমার ভালোবাসার মানুষটা যে কথাগুলো বলেছে এগুলোকে মেনে চলো। খুব ভালো কথা বলেছে। ভালোবাসা বেঁচে থাকে অনেকগুলো বিষয়ের উপরে, কিন্তু ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসের উপর, ভালোবাসা বেঁচে থাকে তুমি তোমাকে কতটা ভালোবাসো সেটার উপরে কিন্তু তোমাদের ভালোবাসা বেঁচে থাকবে। তুমি তোমাকে কতটা সুন্দর করে তৈরি করতে পারো সেটার উপরও কিন্তু নির্ভর করে ভালোবাসা কেমন থাকবে। সো তুমি এখন লেখাপড়া করো, নিজেকে তৈরি করো, খুব দ্রুত সময় নিজেকে একটা কোনো কাজে, ভালো কাজে এঙ্গেজ করো যেখান থেকে তুমি কিছু অর্থ উপার্জন করতে পারবা, এবং টার্গেট করো, যেহেতু তোমার বয়স কম, আজকে থেকে হয়তো তোমরা 8 বছর পরে বিয়ে করবা, তখনও বয়স তোমাদের মোটামুটি বিয়ের বয়স একটা থাকবে, বেশ অল্প বয়সী তখনও তোমাদের। ওই 8 বছরের মধ্যে, 7 থেকে 8 বছরের মধ্যে কিংবা 6 থেকে 7 বছরের মধ্যে তোমরা নিজেদেরকে, কিংবা 5 বছরের মধ্যে তোমরা নিজেদেরকে খুব সুন্দর করে স্ট্যাবলিশড করো। তুমি একটা ভালো জায়গাতে জয়েন করো, ভালো জায়গাভাবে লেখাপড়া শেষ করো, তোমার ভালোবাসার মানুষটা ভালো একটা জায়গাতে চাকরি বাকরি করুক, ব্যবসা বাণিজ্য করুক, যেটাই করুক, করে নিজেকে সুন্দরভাবে তৈরি করে পরিবারের সামনে যাও। আমি একটা কথা কিন্তু সবসময় বলি, বাবা মা কখনো ভালোবাসাকে ফেলে দিতে পারে না, সবাই না, কিছু কিছু বাবা মা আছে, তুমি যত ভালোই বাসো না কেন, যত ভালো ছেলেকেই আনো না কেন, ভালো মেয়েকেই আনো না কেন, আমি মানবো না, সেই ক্ষেত্রে কিছু বলা যাবে না। কিন্তু আমি বিশ্বাস করি কোনো ছেলে মেয়ে যদি প্রকৃতভাবে নিজেদেরকে তৈরি করে ভালোভাবে নিজেদেরকে সম্মান দিয়ে বাবা মার সামনে উপস্থিত হয়, তাহলে কোনো বাবা মা হয়তো তার ভালোবাসাকে রিফিউজ করবে না, আমার ধারণা। কিন্তু আমার আব্বু একটু প্রচন্ড জেদি আর রাগী। আর আমি আজ পর্যন্ত যে রিলেশন করতেছি 1.5 বছরের মতো হলো, কিন্তু কখনো কোনো স্বাধীনতা পাইনি। আজ পর্যন্ত আমার ড্রেস বলেন, যা বলেন, মানে সবকিছু A to Z আমার আব্বু নিয়ে এসে দেওয়া। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি ভাই, আমি তোমাকে বলি, তুমি যে অভিযোগটা করছো কিংবা যে কষ্টের কথাগুলো বলছো, এটা আমাদের বাঙালি মধ্যবিত্ত পরিবারে খুব কমন একটি চিত্র মেয়েদের জন্য। এটা কেন করা জানো? বাবা মা তোমাদেরকে অনেক ভালোবাসে, তোমাদেরকে সিকিউরিট করতে চায়। আমাদের আশপাশে পেপার, পত্র পত্রিকা, টিভি, মিডিয়া, রেডিও চ্যানেল খুললে বিভিন্ন সময় যে বিভিন্ন ভয়াবহ দুর্ঘটনার কথা শোনো, বিভিন্ন ঘটনার কথা শোনো, তাতে কিন্তু আমরা ভাইয়েরা, বাবারা অনেক বেশি চিন্তিত থাকে যে আমার মেয়েটা যেখানে যাচ্ছে ঠিকভাবে ফিরে আসবে কিনা, কিংবা আমার মেয়েটাকে দেখে কেউ কোনো বাজে মন্তব্য জানি না করে, বাজেভাবে জানি না তাকায়। বুঝতে পেরেছো? তোমাদেরকে জানি ভালোভাবে রাখতে পারি, তোমাদেরকে জানি ভালোভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সে কারণেই কিন্তু বাবারা এরকম করে। তো এটা তুমি এখন বুঝবে না, আর একটু যখন বড় হবে, যখন নিজে মা হবে, তখন বুঝতে পারবে যে সন্তানকে একটু সিকিউরিটি রাখার জন্য। বিষয়টা হচ্ছে কি, আমাদের আশপাশে বেশ কিছু মানুষজন আছে যারা মেয়েদের দেখলেই মনে করে তার ব্যক্তিগত সম্পত্তি, এবং যেখানে সেখানে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, এবং যেটা পত্র পত্রিকা খুললেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ আমাদের কত আদরের বোনরা, কাছের মানুষরা প্রতিনিয়ত কিভাবে বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে, দেখছো না তুমি? তো যে কারণেই কিন্তু মায়েরা, বাবারা অনেক সতর্ক থাকে। এই কারণে বাবারা চায় যে আমার মেয়েটাকে জানি কেউ কোনোভাবে বাজে নজরে তাকাতে না পারে। এই কারণে সে পছন্দ করে দেয় তুমি এই পোশাকগুলো পরো। আসলে এটাকে শুধু আমরা দায়ী, আমরা আমাদের আশপাশে এমন কিছু ঘটনার জন্ম দিয়েছি, এমন কিছু ভয়াবহতার জন্ম দিয়েছি, যে কারণে বাবারা আসলে সতর্ক হয়ে থাকে আমার মেয়েটাকে কিভাবে সেভ রাখতে পারি, ভালো রাখতে পারি, বিপদ থেকে মুক্ত রাখতে পারি। আবার অনেক ক্ষেত্রে অনেক বাবা মা আছে যে ঠিক আছে, এটাকে বেশি কড়াকড়ি করে ফেলেছে, একদম কড়াকড়ি করতে যে এমন কড়াকড়ি করেছে যে মেয়ের নিঃশ্বাস নেওয়া কষ্ট হয়ে গেছে। এটাও আমি বুঝি, আমি বুঝতে পারি ভাই, আমি বুঝতে পারি। কিন্তু আসলে এটাকে এখন আপাতত একটু মেনে নিতে হবে বৃহত্তর স্বার্থে। কারণ কি বলতো, সামনে তোমার ভালোবাসার একটা সময় আছে। তুমি কতদিন কষ্ট করবা? তুমি না আর 5 বছর কষ্ট করবা, 6 বছর কষ্ট করবা, তারপরে তো স্বামীর ঘরে গেলে স্বামী তোমাকে যদি ভালো করে বুঝতে পারে, তাহলে তো সে তোমাকে সেই সুযোগগুলো করে দেবে।
অবশ্যই। তাই না? তো সমস্যা কি? 5 বছর না একটু কষ্ট করো। তো ভাই একটা এখানে কথা বলি, আমার আব্বু আর আমার মার রিলেশনটা মানে রিলেশন করে বিয়ে করা, তো এখানে একটু আব্বু মেনে নিতে চায় না, আমি একমাত্র মেয়ে আর আমার মেনে নেবে। এত ভাবার দরকার নেই। তোমার মানে যাকে ভালোবাসে সে তোমাকে যেভাবে গাইডলাইন করছে, আর আমি একটা কথা বলি দেখো, কার মিলন হবে কার মিলন হবে না ভালোবাসা সেটা কিন্তু কেউ জানে না। কখন কোন কারণে কার ভালোবাসা বিচ্ছেদ হয়ে যাবে সেটা কেউ জানে না। কিন্তু আমি একটা জিনিস মেনে চলি, ভালোবাসো যাই করো সবকিছুর আগে নিজেকে তৈরি করো। অবশ্যই একটা সময় সবাই তোমাকে ছেড়ে দেবে, কিন্তু তুমি তোমাকে ছাড়তে পারবে না। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? নিজেকে গুরু, যোগ্যভাবে তৈরি করো, নিজেকে একদম যথেষ্ট অবশ্যই যোগ্যভাবে দোয়া তৈরি করবেন। করো। গুরু, আমি এখানে একটা কথা বলতে চাই। বলো। আমি প্রায় শুনি, আমার মানে এফএমটা শোনা আমার বেশি দিন না, কিন্তু যখন থেকে শুনে আমার খুব ভালো লাগে। হুম, তো এখানে একটাই কথা, সবার কাছ থেকে কম বেশি শুনি যে সবাই ডেটিং এ যায়, এটা করে ওটা করে, কিন্তু এখানে আমার ক্ষেত্রে আমার সাথে দেখা করছে একদিন, কিন্তু কখনো আমরা কেউ করে হাত ধরিনি, এমনি রাস্তা চলছে, এটা করছে ওটা করছে, কিন্তু আমি মানে কখনো সেভাবে না। আর শুনি সবার কাছ থেকে এটা করা ওটা করা, ফিজিক্যাল এটা মানে কি রকম আলাদা টাইপের, কিন্তু আমার রিলেশনটা বলবো যে এতই ভালো যে বলার মতো না। ইনশাআল্লাহ আমি দোয়া করি, অনেক ভালোবাসি। দোয়া করি যে ভালো থাকো, এবং আজকে থেকে 5 বছর পর 10 বছর পরও যদি কখনো তোমার সাথে কথা হয় তখনও জানি একইগুলো শুনি যে গুরু আমাদের রিলেশনটা এতটাই পবিত্র এবং এখনো আমরা এতটাই ভালো আছি। জি, আমি আপনাদের very good. অবশ্যই আমার আমি দোয়া relationship করছি ভালো টিকে থাকো, দেবো। ভালো থাকো। আর আমার যদি বিয়ে হয় ওর সাথে অবশ্যই আপনারা ইনভাইটেড। আচ্ছা, নো প্রবলেম। দিয়ে আমি আমার ফ্যামিলিকে মিস করাবো। আচ্ছা, কোনো সমস্যা নেই। তুমি বড় হও, লেখাপড়া করো, ভালোবাসাটাকে বোঝো, নিজেকে যোগ্যভাবে তৈরি করো। আশা করি দুই পরিবারের সম্মতিক্রমেই তোমাদের বিয়ে হোক। ততদিন যদি উপর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে হয়তো অবশ্যই দেখা হবে। অবশ্যই, কেন নয়। আপু কেমন আছে? একটু পুনাতার সাথে কথা হ্যাঁ বলতাম। বলো। এই তো আপু ভালো আছি, কেমন আছো? হ্যাঁ, আপু ভালো আছি। আপনাদের সাথে কথা বলার জন্য আমি পুরো এক্সাইটেড। মাঝে মধ্যে আমি ফোন টোন দিয়ে ঢোকে না, আমার এত রাগ লাগে যে পোলাত আপু কেন ধরতেছি না, কেন এটা করতেছি না। হ্যাঁ, জগৎ সংসারের সব রাগ সবার আমার সাথেই লাগে। সব দোষ তো নন্দ ঘোষে। হ্যাঁ, সেটা এই যে কেউ বুঝতে পারলো। থ্যাংক ইউ। আমাকে কোথায় দেখেছেন? আমি আমার মানে মানে ছোট আপুর কাছে ফোনে, ওর ফোন থেকেই দেখা আপনাকে। ও আচ্ছা, বাহ। 14 ফেব্রুয়ারিতে আসছিলেন শাড়ি হ্যাঁ, পরে, হ্যাঁ, পুরো হ্যাঁ। আপনার জন্য 3 ঘন্টা ওয়েট করতেছিল। 3 ঘন্টা ওয়েট না, 3 ঘন্টা প্রেম করেছে আমার সাথে, কন্ট্রাকচুয়াল ওটাই ভালোবাসা বলে, করে। ওটাই বলে আবার খুব সুন্দর তারপরে সবাইকে ভালোবাসার গল্প বলে বেড়াচ্ছে, নিজে আমার সাথে কন্ট্রাক্টে প্রেম করছে। ওগুলো আর কিছু না। যাই হোক, ওসবে না আমরা শুনি, ভালো ভালো কথা তো বলে। জি, কিন্তু আপনার সময়ের অভাবে হয়তো বা মেসেজ গুলো পড়া হয় না, অনেকে অনেক খুব স্বাভাবিক, আমি মানুষ, একটা রোবট নই। ঠিক আছে ভাই, ভালো থেকো, ভালো থেকো। হ্যাঁ, ওকে আপু, ভালো থেকো, শুভরাত্রি। অবশ্যই দোয়া করবেন। অবশ্যই আচ্ছা, দোয়া করি, good ভালো night. থেকো, গুড নাইট। আসলে এটা না অনেক, আমি দেখেছি বর্তমান সময়ে কিছু কিছু মেয়ের একটা অভিযোগ থাকে যে বাবারা কিংবা তাদেরকে খুব বেশি কড়া শাসনে রাখছে, বলছে এই পোশাক পরবা, এটা করবা ওটা করবা, মানে কোনো স্বাধীনতা নেই। এটা আসলে বাবাদের যেটা দোষ না, তো যে বললাম যে আমি পারিপার্শ্বিক অবস্থানটা আমরা এমন একটা ভয়াবহ অবস্থানের ভেতরে যাচ্ছি যে সবাই মুরব্বীরা তাদের সন্তানদের নিয়ে ভয় থাকে, ভাই বোনদেরকে নিয়ে ভয় থাকে যে আসলে কোথায় যাচ্ছে, ফিরে আসবে তো ঠিকভাবে। এটা একটা বিষয়। এবং সেই সাথে বাবা মাদেরকেও বলছি যে দেখুন, সন্তানদের শৈশবের একটা বয়স সময় থাকে, কৈশোরের একটা সময় থাকে, যৌবনের একটা সময় থাকে, প্রত্যেকটা সময়ের না প্রত্যেকটা চাহিদা থাকে। অবশ্যই সতর্ক থাকবেন, অবশ্যই নজরদারিতে রাখবেন, কিন্তু সেই সাথে না একটু ছাড় দিতে হবে, তা না হলে একটা সময় তেতো হয়ে যাবে। যে বলে না যে লেবু অত্যাধিক চিপলে তেতো হয়ে যায়, তো এই সেম জিনিসটা আমরা যদি আমাদের ছোট ভাই বোনদের বাচ্চা কাচ্চাদেরকে বেশি কড়া শাসনে রাখতে যাই, একটা সময় ওরাও কিন্তু আসলে মানে অধৈর্য হয়ে যাবে। কারণ ওরা যখন আশপাশে দেখবে তার বন্ধু বান্ধব খেলছে, তার বন্ধু বান্ধবরা হাসছে, কথা বলছে, আমি কিছুই করতে পারছি না, তখন একটা বিতৃষ্ণা জন্মাবে, একটা ক্ষোভ জন্মাবে, যেটা আসলে ভালো ফলাফল আনবে না। তো সেই বিষয়ে অভিভাবকরা একটু সতর্ক থাকবেন, একটু দেখবেন যে তারাও যেন একটু স্পেস পায়, তারাও যেন একটু সুযোগ পায় হাসার, কথা বলার, মেশার। হ্যাঁ, আপনাদের নজরদারিতে থাকুক, কিন্তু একটু সুযোগ দেবেন, বাকিটা আসলে আপনারা ভালো বুঝবেন। গুরু, একটা ছোট্ট গান আছে, গান পড়েছে আমাদেরকে, আমাদের হাতের এই মুঠো ফোনটি সে আমাদেরকে বের করে দিয়েছে। বের করে দেবার কারণে একদম রিসেন্ট যে কমেন্টগুলো আছে সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, তবে আমি
চেষ্টা করছি শীঘ্রই তাদের কাছে পৌঁছে যাবার জন্য। আর এই মুহূর্তে আমাদেরকে কলেও চেষ্টা করা হচ্ছে, যেন কলেও আমরা পেয়ে যাই আমাদের কলারকে। যাই হোক, সোহান আকন্দ লিখেছেন, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। গানটা আমার খুব পছন্দের। গানটা খুব পছন্দের, গানটা চেষ্টা করব প্লে করতে। এসভি সবুজ সরকার লিখেছেন, ভাই আপু কেমন আছেন, আয়ুব বাচ্চু সেই তুমি গানটা শুনতে চেয়েছেন। ওকে। সাইদ হোসেন শিমুল লিখেছেন, ভাই আমাকে একটু সাহায্য করুন, আমরা দুজন একজন আরেকজনকে সত্যিকারের ভালোবাসি, ওর সাথে মাঝখানে হঠাৎ যোগাযোগ বন্ধ হতে আমি ডিরেক্টর বাসায় চলে গিয়েছি। বাসায় যাওয়াতে ওর আম্মু আমাকে সব কিছু পজিটিভলি কথাবার্তা বলেছে, বাট ওর সাথে আমি এখন যোগাযোগ করতে পারছি না। আমরা কখনো একজন আরেকজনকে ছাড়া থাকা সম্ভব না, এখন কি করব, পালিয়ে যাব আমরা? ও কিন্তু রাজি পালিয়ে যাওয়ার জন্য। পালানোটা তার সিদ্ধান্ত না, তার সারা জীবন পালাতেই হবে। সেটা যেহেতু আব্বু আম্মু রাজি, তো আমার যেটা মনে হয় যে তুমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলো। আর আসলে তোমাদের বয়স কত, তোমরা কি করছো এগুলো জানি না, এগুলো জানতে পারলে হয়তো আরো পনের সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শিপন ভাইয়া এবং আপু কেমন আছেন? ভালো আছি। ভালো ভালো, বলো। আমি বলতে চেয়েছিলাম, আমি ঢাকায় ছিলাম, ঢাকায় যাত্রাবাড়ি শেখ দিছিলাম। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি, তখন আমার সাথে একজনের সাথে প্রেম হয়েছিল, রিলেশন হয়েছিল। সে 9-এ পড়তো, সে 9-এ পড়তো, আমিও পড়তাম। এই কয়দিন, এই 1 বছর ভালো গেছে, অনেক রিলেশন করলাম। তারপরে 2 বছর ভালো গেছে। 3 বছরে ফ্যামিলির কারণে আমি একটু খুলনায় এসে পড়ি, আমাদের অনেক সমস্যা হয়েছিল, খুলনায় এসে পড়ি। আচ্ছা। তারপরে আমার আসলে কি ভাই, আপনাদের সাথে কথা বলতে না ভয় লাগতেছে। না, ভয় পাবার কিছু নেই, বলেন। তারপরে আসার পরে আমি অনেক পাগলের মতন হয়ে গেছিলাম, যে খুলনার থেকে ঢাকা ওর সাথে কিভাবে দেখবো, কিভাবে কথা বলবো। ওর দ্বারা আমার নাম্বার ছিল না ওর কাছে, আবার আমার নাম্বার আর ওর নাম্বার আমার কাছে ছিল না যে এভাবে ফোন করব। এরকম করতে করতে 6 মাস চলে গেল। ঈদ আসলো, আমি করলাম কি, আমি কিছু টাকা, আমি পড়ার পাশাপাশি কাজ করতাম। এই যে মনে কাজ করতাম, কাজ করে কিছু টাকা জমাইছি। তারপরে আব্বু আম্মুকে না বলে আমি চলে গেছিলাম ঢাকায়। তারপরে ঢাকায় চলে যাওয়ার পরে তাদের ওর সাথে আবার দেখা হইলো। দেখা হওয়ার পরে আবার সে প্রেম, আবার রিলেশনে আবার প্রবেশ করলাম। তারপরে প্রেম করতে আবার আমি ঈদ শেষ হয়ে গেল, ওর সাথে ভালো টাইম স্পেন্ড করলাম। তারপরে আমি চলে আসলাম, বাসায় চলে আসলাম। তারপরে কয়েক মাস পরে শুনলাম ওর বিয়ে। আচ্ছা। আমার ভাইয়া শুনে মাথা নষ্ট হয়ে গেছিল ভাই। তারপর কি করবো, আমার তখন টাকাও ছিল না, চাকরিও ছিল না এরকম আমার কাছে। আর আমাদের পরিবার তো অনেক গরিব ছিল, যে কিছু টাকা নিয়ে যাবো, সেটাও সম্ভব ছিল না। সেটাও সম্ভব ছিল না ভাইয়া। তারপরে আমি কি করব, কিছু করার মতন ছিলাম না। আমি অনেক ঘুমের ওষুধ খাইছি। তারপরে একদিন ওর কথা ভাবতে ভাবতে অ্যাক্সিডেন্ট করছিলাম, বাইক চালাইছিলাম, অ্যাক্সিডেন্ট করছি। তারপর আমার পা ভেঙে গেছিল, আমার হাত ভেঙে গেছিল। পরে শুনলাম, তারপরে তার কোরবানির পরে 25 তারিখে তার বিয়ে হয়ে গেছে। আচ্ছা। তা শুনে আমার মাথা পুরোই নষ্ট হয়ে গেছিল ভাইয়া। পরে কিছু করার নাই, কি করবো আর। তারপর ভাইয়া আমি তো আর আস্তে আস্তে নিজেকে বুঝ দিতে থাকলাম যে আমারও লাইফ পড়ে রয়েছে, এইসব করলে হবে না, পড়ালেখা করতে হবে, কাজ করতে হবে, মা বাবার জন্য কিছু করতে হবে। তো আমার জীবন অনেকটাই পড়ে রয়েছে, এর জন্য ফোন দিছিলাম ভাইয়া। আমি এখনো ওকে অনেক ভালোবাসি। সে চলে গেছে তো কি হয়েছে, তাই আমার থেকে আমার যত চেষ্টা হয়েছে আমি ততটুকু ভালোবাসছি। বাহ, চমৎকার, খুব ভালো লাগলো। প্রথম দিকে একটু মনে হচ্ছিল যে আসলে এন্ডিংটা কি হয়, কিন্তু আপনি খুব সুন্দর করে বলেছেন যে চলে গেছে তাতে কি হয়েছে, আমার জীবনে আরও অনেক কাজ আছে। আমি বারবার একটা কথা বলি, ভালোবাসা জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ভালোবাসা, কিন্তু ভালোবাসাই জীবন না। আমি কি বোঝাতে পারছি?
আমি সকল শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, ভালোবাসা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, কিন্তু ভালোবাসাই শুধুমাত্র জীবন না, আমাদের জীবনের সাথে আরও অনেকগুলো বিষয় জড়িত। উপর আল্লাহ যখন আমাদের এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছে মানুষ হিসাবে, দ্বারাই পৃথিবী, তোমার দ্বারা, আমি তোমাকে তুমি করে বললাম, হ্যাঁ, তোমার দ্বারা প্রত্যেকের দ্বারাই পৃথিবীতে কিছু ভালো কাজ সম্পন্ন হচ্ছে, যেটার জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছে। প্রত্যেকটা মানুষেরই কিছু গুরু দায়িত্ব আছে পরিবারের উপরে, সব কিছু হচ্ছে নিজের উপরে। ভালোবাসা ছিল, ভালোবাসা আছে, ভবিষ্যতে ভালোবাসা থাকবে, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা তুমিও করেছো, যে ঘুমের ওষুধ খেয়েছো, অ্যাক্সিডেন্ট করেছো, দেখো প্রেম চলে গেলে, ভালোবাসার মানুষটা চলে গেলে খুব কষ্ট লাগে, খুব স্বাভাবিক, খুব কষ্ট লাগে, ভেতরটা একদম দুমড়ে মুচড়ে যায়। এটাই তো ভালোবাসা। কোনো ছেলে কিংবা কোনো মেয়ে যদি বলে যে আমার গার্লফ্রেন্ড অথবা আমার বয়ফ্রেন্ড চলে যাবার পরে আমার মানে কোনো কষ্ট হয়নি, তার মানে বুঝতে হবে সে কোনোদিন ভালোই বাসেনি। ভেতরটা দুমড়ে মুচড়ে যাবে, পার্থক্যটা হচ্ছে ভেতরটা দুমড়ে মুচড়ে যাবে, কিন্তু আমি বাইরের দিক থেকে কাউকে বুঝতে দেব না, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। ভেতরটা পুরো যাবে কিন্তু আমি কাউকে বুঝতে দেব না, আমি সবাইকে দেখাবো ইটস ওকে, গুড, ভেরি গুড, কিন্তু আমি কন্ট্রোল করব, আমার কষ্টটাকে কন্ট্রোল করব, কষ্টটাকে সহ্য করব, আবার নতুন করে ভাববো। একজন চলে গেছে, ভেরি গুড, তাই বিধায় কি নতুন একজন আসতে পারে না, নতুন ভালোবাসা আসতে পারে না? একটা সময় যাবার পর তুমি আবার কাউকে ভালোবাসতে পারো। দেখো ভালোবাসা জীবনে বহুবার আসে, মানে একজন চলে যাবার পর আর একজন ভালোবাসা আসতে পারে, কিন্তু একই সাথে 3-4টা ভালোবাসা যারা করে সেটা ভালোবাসা না। অনেকে হয়তো বলতে পারে গুরু আমরা তো সেটাই বলি যে ভালোবাসা অনেকবার আসতে পারে। হ্যাঁ, অনেকবার আসতে পারে, ধাপে ধাপে। একজন চলে গেলে আরেকজন আসতে পারে। মানে যদি আমি খুব সোজা একটা উদাহরণ দিই, যে একটা বাস এসছে, তুমি কি একসাথে পরপর 2টা বাসে উঠতে পারবা? না, একটাই উঠতে পারবো। যে কোনো একটা বাসে উঠতে হবে, ওঠার পর তুমি তোমার গন্তব্যে যাবে, সেখান থেকে যখন তুমি আবার আসবে তখন আরেকটা বাসে উঠবে, তাই না? তো ভালোবাসা তো আসলে এইটা। কথা বলতে চাই, বলো বলো। ও বিয়ের পরেও আমাকে ফোন দিত, পরে আমার ফোন নাম্বার কিভাবে নিছে, ওর মাসুমা নাম, ওর নামটা হলো মাসুমা, ও তার ফোন দিত, ওর কণ্ঠটা মনে করেন অন্য কণ্ঠ হিসাবে কথা বলতো, আমি তো বুঝতে পারতাম ও আমার সাথে কথা বলতো। এই তো কয় মাস হয়েছে আমার সাথে কথা বলে না। আমি তাই চেষ্টা করি না ওর যে সংসার আছে যে ভাঙবো, তাই চাই না, তাই আমি ওই সিমটাই নষ্ট করে দিয়েছি। ভালো করেছো, খুব ভালো করেছো। কোনো স্মৃতি রাখার দরকার নেই, তোমার মনের ভেতরে ছোট্ট একটা জায়গাতে তার ভালোবাসাটা থাকবে, ওখানটায় রেখো। এটাকে নিয়ে কোনো বাড়াবাড়ি করার দরকার নেই, থাকবে আর কখনো যাবে না। ওটাকে নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই, ওটা ওই জায়গাতেই থাক না কেন। হ্যাঁ, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, তুমি অনেক ম্যাচিউর কথাবার্তা বলেছো, অনেক বাস্তব এবং সুন্দর কথা বলেছো। আমি আশা করি প্রত্যেকটা ছেলেমেয়ের জীবনেই যেন এমনটা ঘটে। দেখো ভালোবাসা চলে গেলে কষ্ট পাবো, ওটাই স্বাভাবিক, কিন্তু চলে গেলে হাত পা কাটা, আত্মহত্যা করা, এই বিষয়গুলো কখনো কোনো সমাধান না। এবং সবচেয়ে বড় কথা, জীবনে আরো অনেক কিছু করার মতো বিষয় আছে, সেই বিষয়গুলোর প্রতি একটু দৃষ্টিপাত দেওয়া উচিত। জি ভাই, আমার বন্ধুরা অনেকে এরকম করছে, তা আমি বলি এইসব করো না, ঠিক আছে? এইসব করলে কি হবে, তোমার আম্মু আব্বু শুধু কষ্ট পাবে, সারা জীবন কাঁদবে তোমার জন্য। একটা মেয়ের জন্য খালি সামান্য এই কয়দিনের জন্য প্রেমের জন্য তোমার বাপ মা সারা জীবন কাঁদবে, সেটা আমি বুঝাতাম আমার বন্ধুকে, ওরা বুঝতো। ঠিক আছে, ভালো লাগলো তোমার সাথে কথা বলে, অনেক ভালো লাগলো। ভালো থেকো ভাই, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, আপনার আমাদের বাসায় আসার জন্য ইনশাআল্লাহ। ওকে, আসবো। বেশ, কিন্তু সে প্রাপ্ত এবং খুব ম্যাচিউর চিন্তা ভাবনা, বেশ ম্যাচিউর এবং চিন্তা ভাবনা। আমি চাই আসলে প্রত্যেকের চিন্তা ভাবনাটা এমন হলে কিন্তু আমাদের পৃথিবীটা, আমাদের সভ্যতা, আমাদের আশপাশ অনেক সুন্দর হতো, এত হানাহানি, এত কষ্ট থাকতো না। দেখো ভালোবাসা চলে গেলে কষ্ট থাকবে, কিন্তু সেই কষ্টটাকে একটা নিজের ভেতরে রাখো এবং ওটাকে সুন্দর করে একটা জায়গাতে রেখে নতুনভাবে, নতুন চিন্তায়, নতুন উদ্যমে জীবনটাকে গড়ে তোলো। জীবনে আরো অনেক কিছু করার আছে। ভালোবাসা চলে গেলে জীবন অফ হয়ে যাবে, এগুলো আসলে ফালতু কথাবার্তা। জীবনে অনেক কিছু করার মতো বিষয় আছে, অনেক কিছু করার মতো বিষয় আছে। গুরু, এই মুহূর্তে আরেকটা জিনিস যেটা করার মতো আছে, সেটা হচ্ছে আপনার একটা রিকোয়েস্টের গান আমি প্লে করতে চাই। ও আচ্ছা, কোন গান জানি বলো তো? যখনই থাকবে একা, আচ্ছা, নিজেকে লাগবে একা, আচ্ছা আমি তোমাকে মনে রেখো তুমি যে আমার। আচ্ছা, এটা হচ্ছে কুমার শানুর একটা গান। হ্যাঁ, কুমার শানু। এই অ্যালবামটা আমার বাসায় ছিল হচ্ছে 1997-এ, মানে কত বছর আগে, মোটামুটি বেশ লম্বা একটা বছর আগে। 1997-এ আমি তোমাকে বলি, তখন আমি স্কুলে পড়ি।
এখন ছেলেপেলে হিসাব করা শুরু করবে গুরুর বয়স কত। 1997-এ তখন আমি মাধ্যমিকের মানে পর্যায়ে আছি। তো ওই সময় আমাদের সাথে একটা মেয়ে পড়তো, হ্যাঁ মেয়েটার নাম আমি নাই বলি, মেয়েটাকে আমার পছন্দ হতো। আচ্ছা ঠিক আছে, এটা আমার বউ জানে কিন্তু এই গল্পটা খুব ভালো করে, এবং আমার শ্রোতারাও জানে, আমি এর আগেও একবার বলেছি। আচ্ছা আমাদের সময় কি হতো পূর্ণতা বলি, আমরা যে যুগের কথা বলছি খুব বেশি দিন না হলেও কিন্তু খুব কাছে না। 1997 মোটামুটি আবার একটু বেশ দূরও আছে, খুব 20 কাছে না। বছর হয়ে গেছে, 20 বছরের বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, 22 বছর হয়ে গেছে। তো একদম কিন্তু মানে 2 যুগ প্রায়। তো ওই মুহূর্তে কিন্তু আমাদের আসলে ওই প্রেম, এই যে এখনকার মতো তো এত আমাদের অ্যাডভান্টেজ ছিল না, টেকনিক্যালি আমরা অনেক পিছিয়ে ছিলাম, আমরা এত কিছু বুঝতাম না, মানে আসলে আমরা এত কিছু বুঝতাম না। আমাদের প্রেমটা কেমন ছিল আমি তোমাকে বলি, আমাদের প্রেমটা ছিল হচ্ছে চোখে দেখতাম ভালো লাগতো আর বেঞ্চের উপরে লিখতাম এ যোগ এ, এই যোগ এইটা, এইটা যোগ এইটা লিখতাম। আমরা না লিখলেও বন্ধু বান্ধব কি করতো, যে আমার নাম তো রাজীব, রাজীব যোগ এইটা দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়ে এরকম রেখে দিল, কিংবা কলমের কালি, এটাই হতো বেশি, এর বেশি কিছু হতো না। আমাদের সময় আমি দেখিনি যে প্রেমের জন্য কেউ দিওয়ানা হয়ে হাত কেটেছে, পা কেটেছে, এটা করেছে, ওটা করেছে, আমি দেখিনি। আমরা বুঝতামই না প্রেম জিনিসটা, আমরা অনেক পরে বুঝেছি যাচ্ছে এটা। তো যাক, এই মেয়েটাকে আমার ভালো লাগতো, মেয়েটার নাম আমি নাই বলি। হ্যাঁ, তো ওকে যখন আমার পছন্দ হতো, আমি তো পছন্দটাই বুঝি, প্রেম ট্রেম ভালোবাসা এগুলো কিছু বুঝি না, পছন্দ হতো। তো আমরা একসাথে ক্লাস করতাম, আমরা একসাথে মানে প্রাইভেট পড়তাম একটা সময়। তো ও তখন হচ্ছে সচিন টেন্ডুলকার হচ্ছে রমরমা হিট, মানে ওই সময় 1997-এ সচিনের প্রচুর রেকর্ড বের হচ্ছে। তা আমি ওকে হচ্ছে একটা পোস্টার কিনে দিয়েছিলাম, এবং তখন তো পকেটে 10 টাকা থাকলে নিজেকে বিশাল বড়লোক মনে হতো। হ্যাঁ, এই মায়ের পকেট থেকে চুরি করে, এখান থেকে চুরি করে, কিংবা 2-3 জমিয়ে, মানে 10 টাকা 15 টাকা থাকলে আমি ওই দিন বড়লোক স্কুলের সবচেয়ে, এরকম একটা বিষয় ওই মুহূর্তে। তো আমি একটা পোস্টার কিনে ওকে দিয়েছিলাম, আর ও আমাকে হচ্ছে অ্যালবামটা গিফট করেছিল। আচ্ছা, হ্যাঁ, এবং আমার জন্মদিনে অ্যালবামটা। এই গানটা যে আমি কতবার শুনেছি শুধু, হ্যাঁ, হঠাৎ করে কেন জানি আজকে মনে হলো। ও এখন ইউএসএতে থাকে, এবং ও আমার ফেসবুক ফ্রেন্ড, ওর 2টো বাচ্চা আছে। হ্যাঁ, এবং ও হচ্ছে স্কুলে মানে মানে একটা সময় আমাদের স্কুলে আমাকে নিয়ে ওকে নিয়ে বেশ কিছুদিন একটা মজা চলেছিল আমরা, এবং একটা পর্যায়ে ওকে আমি যখন প্রপোজ করি, মানে কথাটা আমার আগেও আমি শ্রোতাদের বলেছি, এখন নতুন কিছু বন্ধুদের প্রপোজ বলতে কি, আমি ওকে বলছি যে দেখো কি রকমের গর্ধব আমরা ছিলাম এবং কি রকমের বোকা আমরা ছিলাম। আমি ওকে প্রপোজ করতে যে বলছি যে দেখো তোমাকে আমার খুব পছন্দ হয়, আমার খুব ভালো লাগে, আমার তোমার সম্পর্কটা জানি ঠিক ভাই বোনের মতো হয়। এটা কোন, তখন তো গেম অফ থ্রোনস ছিল না, আপনি কি দেখে জিনিস বলছেন? মানে কতটা বোকা। তা আমার পাশে আমার এক ফ্রেন্ড ছিল, ওই সে আমাকে বললো এই তুই এটা মানে এটা কি বললি, মানে ভাই বোন আলাম যে আসলে এটা আমি কি বললাম, মানে আমরা কতটা বোকা ছিলাম, আসলে ওটা কিছুই না। মানে ওই মুহূর্তে একটা 9-10-এ পড়া, আর বিশেষ করে হচ্ছে যে বললাম না যে আমাদের কাছে ওই মুহূর্তে 1997-98 আমরা প্রেম মানে কিছু যে পছন্দ হয়, আর আমাদের কম্বাইন ছিল একসাথে ছেলে মেয়ে, সবসময় তুই তুকারি কেলাকেলি বন্ধু বান্ধব, এটা। তো ওই সময় আসলে আমরা এগুলো বুঝতাম না, কিন্তু এই গানটা আমি প্রচুর শুনতাম, গানটা আমার খুব ভালো লাগতো। তাহলে অনেক স্মৃতি রোমন্থন করবে। কিশোর কুমার শানু, বিশেষ করে কুমার শানু, কিশোর কুমার তো অনেক আগেকার, মানে আমাদের তাদের, বাট কুমার শানুকে তো আমরা পেয়েছি, এখনো আছে। তো কুমার শানুর গানগুলো খুব ভালো লাগে আমার, বিশেষ করে এই গানটা যেহেতু ও আমাকে গিফট করেছিল আমার ক্যাসেটটা, আমি বহুবার শুনেছি। হঠাৎ করে মনে হলো আমার যে আচ্ছা ঠিক আছে গানটা আজকে শুনি, আর আমার বউ যদি শুনে, আমি এটাই আমার প্রশ্ন, বাড়ি যাবার পর আমার বৌদি তো শুনছে। আর একটা কথা বলি, আমার শ্বশুর কিন্তু আমার প্রোগ্রামের ডাইহার্ড ফ্যান, উনি মনে মনে শুনছে যে জামাই এই ছিল। আজ বাড়ি যেতে পারবেন তো, নাকি আমার নিয়ে যেতে হবে আমার বাসায়? মানে আমার শ্বশুর হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের বিগ ডাইহার্ড ফ্যান, বিগেস্ট ফ্যান, মানে পৃথিবী উল্টে যাক সে কোনোভাবে এই অনুষ্ঠানটা মিস করে না। হ্যাঁ, তো উনি নিঃসন্দেহে শুনছেন যে, এবং কালকে উনি আমার বাসায় আসবেন, এমনিতে আসবে, না আসলেও মাস্ট আসবে কালকে। কাল সকালে আপনার খুব সুন্দর গুড মর্নিং হতে যাচ্ছে, আমি আপনাকে ফোন দিব নিশ্চয়ই। আমার আসলে এই স্মৃতিগুলো না খুব মজা লাগে এখন। স্মৃতি তো সবসময় মজার, কিছু কিছু সময় বেদনা। আমাদের বেদনা হয়নি, আমরা বুঝি না, আমরা এত মানে পরিপক্ক ছিলাম না, আমরা বুঝিনি। আমাদের কাছে জিনিসগুলো তখন খেলার মতোই ছিল। এখনো যে যার কারণে এখনো সেই স্মৃতি মনে করলে ভালোই লাগে, কষ্ট লাগে না যে আমি হাত কেটেছি, পা কেটেছি, দিওয়ানা হয়ে গেছে, এসব কিছু না ভাই। সেটাই। আচ্ছা, গানটা শুনেই আসি না, গানটা এবার শুনতেই হয়, শ্রোতাদের একটু শোনায় গানটা আসলে।
একবার সবাইকে স্বাগত পুরো জানাচ্ছি। 1997 এ ফিরে গেছিলাম পুরো একদম, একদম। একদম বিলিভ মি যে তুমি যখন গানটা শুরু হলো ওই মুহূর্তে ঠিক মনে হচ্ছে আমার স্কুলের ক্যান্টিনে আছি, স্কুলে আছি, স্যারদের কাছে পড়তে যাচ্ছি। আমাদের পুরো 1997 এ আমি ছিলাম, 2019 এ বাস করছি, কিন্তু ওই মুহূর্তে 1997 এ থ্যাঙ্কস টু ইউ যে গানটা আবার শোনানোর জন্য। এবং সবচেয়ে বড় কথা শ্রোতাদের উদ্দেশ্যে বলি, এই যে পুরাতন যে স্মৃতিগুলো এতক্ষণ মনে হচ্ছিল, স্মৃতিগুলো না খুব ফ্রেশ ছিল। স্মৃতিগুলোতে কোনো বেদনা ছিল না, কোনো নোংরামি ছিল না, কোনো অপবিত্রতা ছিল না, খুব ফ্রেশ একটা স্মৃতি ছিল। এটা রিকল করাতেও অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগে, অনেক ফ্রেশ মনে হচ্ছে। আচ্ছা গুরু, কলে একজন আছে কিন্তু এই মুহূর্তে, হ্যাঁ আমরা একটু কলে চলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আছেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা মধ্যবাড্ডা থেকে বলছিলাম। তো গুরু, আপনার নামটা ভাই? ভালো আছে না? আমার নাম নাইম। নাইম, মধ্যপাড়া থেকে। বলুন নাইম। আমি কি নরমালি আমার মানে সাধারণ জীবনে ঘুরতে যাওয়া? না, খুব সংক্ষেপে বলতে হবে। আমার যে মেইন প্রবলেমটা 5 মিনিটের ভিতর বলতে হবে আসলে। হ্যাঁ, আসলে আমি আমার আমার পরিচয়টা দিয়ে নিই, হয়তো আমার অনেক ফ্রেন্ডরা শুনতে পারে, বা আমার যদি নিকটতম কেউ শুনতে থাকে তাহলে বুঝবে যে আমি ঢাকা মধ্যবাড্ডা 11 সরণি থাকি। এখান থেকে মধ্যবাড্ডা থেকে আমি হাফিজি কমপ্লিট করছি। আর এখন বাংলাদেশ সুনামধন্য মাদ্রাসায় মাওলানা প্রায় শেষের দিকে আছে। আচ্ছা। তো আমি যে অস্থিরতাটায় ভুগতেছি সেটা হলো গিয়ে যে আমি গুরু হইছে যে আমি মানে খুবই একটা মানসিক চাপের ভিতর আছি বর্তমানে। যা আজকে সন্ধ্যার পরেও আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে আমি শেয়ার করছি বিষয়টা। আপনি বলুন, আমি শুনছি, বলুন। আমি আমার চাচাতো বোন, জি, সেও হাফিজি কমপ্লিট করছে। তো তাকে আমি অত্যন্ত পরিমাণ ভালোবাসি। আর এই ভালোবাসার কারণ হলো গিয়া, যদি কোনো বাবা মাই আমার কথাটা ফোন কলটা শুনে রাখে, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন তাদের ছেলে মেয়েকে কারো প্রতি মানে বয়স হওয়ার আগে যেন এইভাবে কিছু না বলে যে হ্যাঁ তাকে তোমার জন্য বউ বানাবো, বা এই সমস্ত কিছু একটা বললে একটা মানসিক একটা চাপ পড়ে আলাদা ধরনের, যা আমার ভিতরে পড়ছে। যেরকম হইছে যে আমি যখন ছোট ছিলাম, যখন আমার চাচাতো বোন হইছে, আমার আপন চাচাতো বোন, তো তারা এরকম কথাবার্তা বলছে এবং কি আংটি বদলও হইছে, এমনটা করছে। আচ্ছা, আপনি মেইন ঘটনাটা বলুন। এইভাবে বললে আমরা বুঝতে পারবো না, আপনি বলুন সংক্ষেপে মেইন ঘটনাটা বলুন। মেইন ঘটনা এইরকমই যে ছোটকাল থেকে তারা এইভাবে বলছে, বলার পরে আচ্ছা, মানে কি বলেছে যে তোর সাথে একে বিয়ে দেবো, এরকম কিছু? হ্যাঁ, এরকম কিছু। একটা পর্যায়ে যখন বুঝতে শিখছি, যখন বোঝা শুরু করছি, তখন থেকেই যে হ্যাঁ তো আমার তো অন্য কোনো কাউকে দেখে তো ভালো লাগানো দরকার নাই, যেহেতু আমার জন্য ওকে, মানে ছোটকাল থেকে বাবা মা বলেছে বড় হ, তোকে ওর সাথে বিয়ে দেবো। হ্যাঁ, তোকে ওর সাথে বিয়ে দেবো। তো আমি যখন হাফিজি পড়তেছি, তখনও দেখা গেছে যে হুজুরা বলছে যে দেখো তুমি এরকম কি করো না, তোমরা কেউ রিলেশন করো না, যদি তোমাদের পছন্দনীয় কেউ থাকে তাহলে তোমার বাবা মার কাছে বলো, বাবা মার কাছে বললে দেখা যাবে যে তারা একটা সময় তোমাদের জন্য। এমন কি দেখেন, আমি ওই সময় ওই জিনিসগুলো মাথায় রাখছি। তো ধীরে ধীরে যখন বড় হয়েছি, সবাই জানতো, দোনো ফ্যামিলির একেবারে দেখা যেত যে পরিবারের আত্মীয় স্বজন কম বেশি সবাই দোনো ফ্যামিলির জানতো। কিন্তু যখন আস্তে আস্তে বড় হইলাম, তো তাদের চেয়ে একটা সময় আমাদের ছিল যে আমরা তাদের চেয়ে বেশি এস্টাবলিশ ছিলাম। একটা পর্যায়ে বাবার ব্যবসা বাণিজ্য যখন ব্যায়াম হয়ে গেল, তো আমার কাকা এক মসজিদের ইমাম খতিব, তো তারা এখন আমাদের চেয়ে খুব ভালো পর্যায়ে আছে। তো এখন দেখা গেছে যে এখন আমার বয়স এই 22 চলতেছে, আমি আমার 2-1 বছরের মধ্যে দেখা যাবে যে আমার মাওলানা কমপ্লিট হয়ে যাবে। তো হয়েছে কি যে আমি তারে এত বেশি ভালোবাসা ফেলাইছি যে আমি তারে কোনোদিন আজ পর্যন্ত বলি নাই। সে যখন ক্লাস 8-এ পড়ে, আমার কাকা তাকে কি করছে, আল্লাহ তাআলা তাকে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। তো মাত্র 1 বছরের মধ্যে হাফিজি সে কমপ্লিট করছে। 8-এ পড়ার পর আমার কাকা তাকে হাফিজি মাদ্রাসায় দিয়েছে, সে হাফিজি কমপ্লিট করছে। তারপর হাফিজ কমপ্লিট করার পরে 9-10 এবারকার 10-এ সে পড়তেছে, নিউ 10-এ পড়তেছে। তো এখন আমি বলতে পারতেছি না, আমি আমার অনেক আমার এক চাচাতো বন্ধু দিয়েও বলাইছি, বা গত বছর আমি আমার আব্বু আম্মুকে বিষয়টা শেয়ার করছি যে আমি আর নিতে পারতেছিলাম না যে
এরকম বলতে পারতেছি না। যখন সে ক্লাস 8-এ পড়ে তখন আমি তাকে বলছি যে দেখো হয়তোবা তোমার সাথে আমার আর দেখা হবে না, কারণ তুমি পড়া শুরু করবা, তুমি মাদ্রাসায় ভর্তি হইবা। তো তখন তার আমি একটা চিঠি লিখে দিয়েছিলাম। চিঠিটা তার পড়ার আগেই আমি তার হাত থেকে নিয়ে ফেলছি, যে এই কারণে যে সে যদি এখন যদি ওই চিঠিটা পড়ে তাহলে দেখা যাবে যে তার একটা আলাদা প্রেশার তৈরি হবে, যে তারপর দুজনেই এটার বিষয়ে বেশি জড়ায় যাব। এই কারণে আমি তার থেকে তার পড়ার আগে বলছি যে তোমার যে জিনিসটা দিচ্ছি ওইটা দাও। সাথে সাথে ওর কাছ থেকে আমি ওইটা নিয়ে নিছি। তো আমার মাঝে মধ্যে এটা চিন্তা করে অনেক খারাপ লাগে যে তখন যদি ওই চিঠিটা তার কাছে থাকতো তাহলে আমার মনের কথাটা তখনই আমার বলা হয়ে যেত, কিন্তু আজ পর্যন্ত তাকে আমি আর বলতে পারিনি। সে মাদ্রাসায় যেই ঢুকে গেছে তারপর থেকে মানে এই বছর খানেক যে আমার মানে খুব মানে আমি মানসিক খুব একটা চাপের ভিতরে আছি। এর কারণটা হইলো গিয়ে গুরু, আমি যে মধ্যপাটি এলাকায় থাকি, আমার যে ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে, আউটসাইডে যারা আছে তারা সবাই ভার্সিটিতে পড়তেছে। তো আমি সবাইরই দেখতেছি তারা রিলেশন কইরা সবাই ফিজিক্যালি জড়ায় যাইতেছে, ঠিক আছে। আমি যে জিনিসটা চাইতেছি যে না, আমি এই ধরনের কোনো ফিজিক্যাল জড়াবো না বা আমি এই ধরনের কোনো রিলেশনও জড়াবো না। এই কারণে আমি চাইতেছি, আমি ফ্যামিলিগতভাবে গত বছর এইভাবে জানাইছি যে আব্বু এরকম এরকম যে কাকার মেয়েটা, তখন আব্বু আম্মু তারা তাদেরকে প্রস্তাব দিছে। তারা বলতেছে আচ্ছা দেখো তোমরা পড়ালেখা শেষ করো, পরে দেখতেছি। আমার চাচি এই বিষয়টা নিয়ে দ্বিমত, সে এই জিনিসটা চাইতেছে না। তো আমার আম্মু বলতেছে যে তারা যেহেতু দ্বিমত করতেছে তার দরকার নাই। এই বিষয়টা নিয়ে একেবারে আত্মীয় স্বজনদের ভিতরে অনেক কিছু হয়ে গেছে। কিন্তু আপনি এখন তাকে ভুলে থাকতে পারছেন না, বিষয়টাই তো। বিষয়টা এর চেয়ে তো খুব গুরুতর। আচ্ছা কি বলেন গুরু, যে আমি মানে আজকে সন্দেহ আমার মনে হয়েছে যে আমার মনে হয়েছে যে আমি আমার জীবনটাকে কেন, কারণটা কি সেটা বলতে হবে তো। কারণটা কি, মানে কি ফিল হচ্ছে? মানে যে চাচার সাথে কথা হয়েছিল বিয়ে দেবে বড় হলে, এখন চাচা অস্বীকার করছে কিংবা বিয়ে দেবে না, আপনার পরিবারও বলছে ঠিক আছে। চাচা অস্বীকার করতেছে না, চাচার স্ত্রী মানে আমার চাচি অস্বীকার করছে। আচ্ছা, চাচি অস্বীকার করছে এবং আপনার পরিবারও বলছে বাদ দে, ঝামেলা হয়েছে, ভুলে যা। এখন আপনার প্রবলেমটা কি হচ্ছে? এমনটা বলে না। তাহলে কি হয়েছে? আমি পরিবারের বড় ছেলে, ঠিক আছে, আমরা দুই ভাই, আমার কোনো বোন নাই। আমার মা বলতেছে বাবা তোমরা পড়ালেখা শেষ করো, তোমাদের অনেক বড় জায়গায় তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো আম্মু যেহেতু আমাদেরকে নিয়ে এত টেনশন করে, আমি যেহেতু পরিবারের বড় ছেলে, আমি গত বছর বলছি বিষয়টা নিয়ে একটু ঝামেলা হয়েছিল, আমি বলছি আচ্ছা ঠিক আছে তোমরা যখন চাও তোমাদের মত মতনই আমি বিয়ে শাদী করবো, যাই করি, আমি এখন কোন রিলেশনে নাই। তো এখন আমি যেহেতু পরিবারের বড় ছেলে, আমি বাসায় ও ফ্যামিলির কাছে জিনিসটা বলতে পারতেছি না, ঠিক আছে। আমি ওই মেয়েটাকেও জানাইতে পারতেছি না। মেয়েটাকে যদি আমি জানাইতাম, কি বলতে পারছেন না, কি জানাতে পারছেন না, সেই কথাটা বলতে হবে। আসল কথাতে আসুন ভাই, সময় নেই কিন্তু আসলে। ভালোবাসি আমি যে তাকে ভালোবাসি, আমি যে তার পছন্দ করি, এই জিনিসটাই তো আমি আজ পর্যন্ত বলতে পারতেছি না। সেই যদি আমার যদি রিজেক্ট করে দেয় যে না আমার বাপ মা চাইতেছে না, মানে আমি চাইতেছি যে আমি যে ছোট, মানে আপনার মেইন প্রবলেমটা কোথায়, যে সেই ছোট থেকে যখন বাবা মারা বলেছিল তখন থেকে তাকে ভালোবাসতে বাসতে এখন যে ভালোবাসাটা হয়তো হবে না, কিন্তু আপনি যে তাকে ভালোবেসে ফেলেছেন না, তো এটা কাউকে বলতে পারছেন না, এই তো মেইন প্রবলেম। হ্যাঁ বলছি, কিন্তু তারা কোনো দিক থেকে মাইনে নিতে পারে না। আমি চাইতেছি যে যাক মানুক না, এরকম তো অনেক হয় যে মানে না, একটা পর্যায়ে যখন ছেলে মেয়ে মিল হয় তখন দেখা যায় যে তারা মাইনে নেয়। তো আমি ওই মেয়েটাকেই জানাইতে পারতেছি না যে আমি তোমারে ভালোবাসি, এখন তুমি কি আমার চাও না। এতটুকু জিনিসটা আমি জানাইতে পারতেছি না, বা আমি ফ্যামিলির কাছেও যে এই জিনিসটা আরো খোলাসা করবো। গত বছর ওই ঝামেলাটা হওয়ার পরে আমি তাদের মানে শান্ত করার জন্য আমি বলছি যে হ্যাঁ তোমরা যা চাও আমি সেই মতনই চলবো, কিন্তু নিজের উপর অনেক বড় একটা প্রেশার এসে পড়ছে যে আমি এখন কোনো দিকে যেতে পারতেছি না পারতেছি আমার বাপ মায়ের বুঝাইতে, না পারতেছি ওদিক থেকে তারে জানাইতে, কারণ সে পুরো ফুললি পর্দা করে না, সে ফোন ইউজ করে না, সে মানে ফোন ইউজ করে না। আচ্ছা আপনি তাকে জানালেন, আপনি ধরেন তাকে জানালেন এবং সে বললো যে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, তারপর কি করবেন? আমি আমার ফ্যামিলির কাছে জানাবো যে আব্বু আম্মু এরকম বিষয়টা। ফ্যামিলি তো বললো যে না আমরা নিতে পারবো না, কারণ শুরু থেকে ঝামেলা চলছে, তোমাকে না আমার ফ্যামিলি থেকে আমারে মানে আমি যতটুকু চাই তারা ততটুকু সর্বদা দেওয়ার চেষ্টা করে। তাহলে এখন আপনি ধরেন মেয়েটাকে বললেন, মেয়ে বললো যে না আমি তোমাকে ভালোবাসি না, এখন কি করবেন? কি করব, ভুলে যাওয়ার চেষ্টা করব। তাহলে আপনি বলছেন না কেন? তাহলে বলতে সমস্যাটা কোথায়? মেয়েটাকে বলতে সমস্যাটা কোথায়? পারতেছি না আমি। কেন মানে পাচ্ছেন না কেন? মানে প্রবলেমটা কোন জায়গাতে হচ্ছে, পাচ্ছেন না কেন? কারণ একটা কথা বলে যাওয়াতে যদি আপনি এত যন্ত্রণা থেকে মুক্তি পান, তাহলে কেন আপনি বলছেন না? তাকে বলতে পারতেছি না, ওই যে ছোট কাল থেকে স্মৃতি, ওই যে না আপনি বলতে পারছেন না কেন? যদি সে রাজি হয় তো আপনি আপনার আব্বু আম্মুকে বলবেন, আর যদি সে রাজি না হয় তাহলে আপনি তাকে ভুলে যাবেন। তাহলে বলে ফেলেন, বলছেন না কেন?
বলতে পারতেছি না, কিভাবে বলবো? সে তো ফুল পর্দা করে, আর তার কাছে ফোনও নেই, আমি কোন মাধ্যমটাই বলবো? মানে তাদের বাড়িতে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, কিংবা তার কোনো বন্ধু বান্ধব কারোর কাছে কোনোভাবে তথ্যটা দেওয়ার মতো কোনো খবর নেই? না, আমি তার এক বোনের মাধ্যমে আমি জানাইছি বিষয়টা, বলছে যে ওই বিষয় তুমি যাইও না, ওই বিষয়টা এখন আইনই না। তাহলে তো সে উত্তরই দিয়েছে যে তাহলে তার কি করবেন? তাতে সে তো আপনাকে উত্তর দিয়ে দিয়েছে যে সেই বিষয়ে কোনো কিছু বলবে না। তার আপনি তো উত্তর পেয়ে গেছেন, তাহলে আপনি ভোলার চেষ্টা করেন আস্তে আস্তে। আজ বললেই তো আর ভুলে যাবেন না যে মানে বললাম আর সাথে সাথে ভুলে গেলাম, সেটা তো হবে না। বাট আপনি আস্তে আস্তে ভোলার চেষ্টা করেন। না, আমি আসলে গুরু হয়েছি কি যে আমি নিজে থেকে আজ পর্যন্ত কোনোদিন কথা বলতে পারিনি, মানে ওই সে পর্দার ভিতরে তার বুঝ হওয়ার পর থেকে সে একটা অবুঝ যখন ছিল। না না, আমার কথাটা বোঝেন ভাই, আপনার সমস্যাটা হচ্ছে যে আপনি তাকে বলতে পারছেন না, কিংবা বলেছেন সে মোটামুটি বুঝেছে যে এই বিষয়ে কথা বলবো না। আপনি কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন যে এর সাথে আপনার হবে না কোনোভাবেই। আপনি মোটামুটি কিন্তু বুঝতে পারছেন যে হবে না। হবে না যে এমনটা না। আমার চাচা কাইন্ডলি সেও আমাকে মানে চায়। কিছুদিন আগে, মাসখানিক হয় নাই, মাসখানিক আগে আমার চাচা আমার বাড়ি থেকে মানে আলাদা, সবার থেকে আলাদা, মানে আমার বাড়ি থেকে নিয়ে আসছে, ঠিক আছে? যেখানে তার ফ্যামিলি, ফুল ফ্যামিলি তার সাথে আসবে, ঠিক আছে? তোর বিভিন্ন বিষয়ে, এবং কি তার মেয়ের বিষয়ে বলছে যে হ্যাঁ পড়ালেখা করাইতেছি, মানে আমার টাচ দিয়ে দিয়ে কথা বলতে। আচ্ছা, না আমি একটা কথা বুঝতে পারছি না, আপনার চাচা চাই, তাহলে সমস্যাটা কই রে ভাই? আপনি তো বিষয়টাকে পেঁচিয়ে ফেলছেন, আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে? আপনি একবার বলছেন চাচা মানছে, সমস্যা হচ্ছে না, কিন্তু চাচি মানবে না। আবার আপনি বলছেন গত বছর অনেক সমস্যা হয়েছে, কিন্তু মেয়েকে ওর মানে জিনিসগুলোকে অনেক কমপ্লিকেটেড করে ফেলছেন, এত জটিল করে ফেলছেন কেন? না গুরু, হইছেটা কি, মানে আমার চাচি চাইতেছে না। তা চাচি যদি না, আমার প্রশ্নের উত্তর দিন ভাই। চাচি যদি না চায়, চাচার ক্ষমতা আছে, সাহস আছে সিদ্ধান্ত নেয়ার? আছে? আপনি জানেন একটা ফ্যামিলিতে একটা পুরুষ সিদ্ধান্ত নিতে পারবে না? আরে ভাই, আমি জিজ্ঞেস করছি আপনাকে, আমি কিভাবে বলবো? অনেক ফ্যামিলিতে আছে পুরুষ সিদ্ধান্ত নিতে পারে না, মারাই সিদ্ধান্ত নেয়, মহিলারাই সিদ্ধান্ত নেয়। এরকম বাংলাদেশে প্রচুর ফ্যামিলি আছে, আমার জানাশোনায় প্রচুর ফ্যামিলি আছে। সেটা তো যার যার ফ্যামিলির পার্সপেকশন, যার যার ফ্যামিলির ব্যাপার। আপনি বলেন যে আপনার চাচি যদি বলে যে না, আমি এই ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দেবো না, আপনার চাচার কি সেই ক্ষমতাটা আছে চাচিকে বোঝানোর? আছে? আপনি কি মনে করেন আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। আচ্ছা, তাহলে আপনার চাচাকে বলেন, আপনার চাচাকে বলেন যে চাচা, আপনারা তো ছোটকাল থেকে বলেছেন আমি তো ছোটকাল থেকে একে পছন্দ করি চাচা, এখন তাহলে আমি কি করব? আপনার চাচাকে বোঝান। চাচা বলতেছে যে হ্যাঁ তোমরা পড়ালেখা করে যাও, তাহলে করেন। তাহলে সমস্যা কোথায়? তাহলে করেন, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা গুরু এই জায়গায়, তার সাথে একটু কথা বলার জন্য। যে একটু কথা বলার জন্য কি সে কোথায় থাকে? সে থাকে কোথায়? আমি থাকি ঢাকা মধ্যপাড়া, সে থাকে শরীয়তপুর। শরীয়তপুর? তাহলে মধ্যপাড়া থেকে শরীয়তপুরে কিভাবে যাবেন? একটু কথা যে বলতে চাচ্ছেন, সে একটু কথা তো বলা সম্ভব হচ্ছে না। একটু ধৈর্য ধরুন, তাহলে হয়তো একটা সমাজে একটু কথা বলতে পারবেন। এত অধৈর্য হলে তো হবে না। এত কনফিউজ কেন আপনি? এত কনফিউশনে থাকলাম না, জীবনটাকে একটা খুব অনেকটা বছর আমি বুঝতে পারছি ভাইয়া, কিন্তু আমি মানে নিতে যদি না পারেন তাহলে এক গ্লাস পানি খান এখন, এছাড়া আর কিছু করার নাই। আমি আর আপনাকে কি বলবো, কারণ আপনি বুঝতে পারছেন আমি এই ধরনের মানুষদের সাথে না কথা বলে কমফোর্ট ফিল করি না। আপনার মতো যারা আছে কন্ডিশন, আমি এদের সাথে কথা বলে খুব সহজ বোধ করি না, কারণ আপনি সব বোঝেন কিন্তু আপনি কোনো কিছু করতে পারেন না। এই টাইপের মানুষজনের আমার খুব অপছন্দ, এবং আমি এই টাইপের মানুষজনের সাথে কথা বলে আমার নিজেরও খুব একটা সহজ বোধ হয় না। একটা হচ্ছে আমি কিছু বুঝি না, আমি আপনাকে বোঝাচ্ছি, আপনি পছন্দ হলে মানবেন, পছন্দ না হলে মানবেন না, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনি সব বোঝেন কিন্তু ভাই আমি কোনো কিছু করতে পারবো না, তাহলে আমি কি করব বলেন? আপনি নিজেই বলছেন চাচাকে দেওয়া সম্ভব, আপনি নিজেই বলছেন কথা বলা সম্ভব না, আবার আপনি নিজেই বলছেন কথা না বলে থাকতে পারতেন। এটা তো হবে না রে ভাই, যে কোনো একটা ডিসিশনে তো আসতে হবে। জীবনটাকে কেন নরক বানাচ্ছেন? একটা ডিসিশনে আসেন রে ভাই। নয় আপনি শরীয়তপুরে যান, সাহস যদি থাকে, ক্ষমতা যদি থাকে, শরীয়তপুরে যান, গিয়ে তার সাথে কথা বলেন যে আমি ঢাকা থেকে চলে আসছি তোমার সাথে কথা বলার জন্য, তুমি কি 5 মিনিট কথা বলবা কিনা। যদি দেখেন যে না, কথা বলতে যে আর উল্টা ঝামেলা হয়েছে, তাহলে চলে আসেন। তাহলে বোঝেন যে না, তার সাথে কথা বলা যাবে না, তাহলে আপনার মতো আপনি লেখাপড়া করেন, চাচার সাথে একটা ভালো সম্পর্ক রাখেন। একটা সময় যাওয়ার পর যদি চাচা মনে করে যে আমার ভাতিজার সাথে আমার মেয়ের বিয়ে দেবো, তাহলে তখন চাচা বলবে। আর যদি চাচা বলে না রে ভাতিজা, আমার তো চাচির ক্ষমতা ছাড়া আমার কোনো কিছু বলার ক্ষমতা নেই, তাহলে অফ হয়ে যাবেন। এছাড়া কি করবেন আপনি? যুদ্ধ করবেন, মারামারি করবেন, চিল্লাচিল্লি করবেন, বেনিফিট কি হবে? কার জন্য করবেন? যে মেয়ের জন্য করবেন সে মেয়েই তো আপনাকে পছন্দ করে কি করে না সেটাই জানেন না, তাহলে আন্দাজে কার জন্য যুদ্ধ করবেন আপনি? এখন আমি
যেই জিনিসটা জানতে চাইতেছি, যেই জিনিসটা আমাকে খুব প্যারা দিতেছে যে তার অন্য কোনো ছেলে আমি যে পছন্দ করি এত বছর যাবত, কিন্তু আপনার আমি একটা কথা বলি, আমি আপনাকে পছন্দ করি না, আমার সাথে কার আছে কি না আছে সেটা দেখার তো আপনার দরকার নেই। ব্যাপারটা কি বোঝেন আপনি? আমি আপনাকে পছন্দ করছি না, তাই বোধ হয় যে আমার অন্য কারোর সাথে আছে কি আছে না সেটা তো আপনার জানার দরকার না। মেয়েটা যদি বলে যে আমি আপনাকে করি না, আপনি এতটুকু জানেন না কেন? আমার কার সাথে থাকবে না থাকবে সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। সেইটাই তো আমার আজ পর্যন্ত বলে নাই যে আমাকে সে পছন্দ করে কি করে। আপনি তো বললেনই যে আপনার এক বোনের মাধ্যমে জানাতে চেয়েছেন, বলেছে এই বিষয়ে তুমি কথা বলো না। বলছে যে এইসব বিষয়ে কথা বলো না, আমরা এইসব বিষয়ে না, বলছে যে তুমি আমার বান্ধবী, আমার বোন, সেইভাবে কথা বলো। তাহলে তার মানে কি বলতে চাচ্ছে? একটা মানুষের যদি ইন্টারেস্ট থাকে, আপনি সামনে আপেল নিয়ে গেছে, আমি যদি বলি না 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 ভাই দূর দূর সরো 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 সরো, এই খাবার টাবার আমার সামনে রেখো না, তার মানে কি আমার আপেলের প্রতি কোনো আগ্রহ নেই? তার প্রেমের প্রতি কোনো আগ্রহ নেই, আপনার বিষয়ের প্রতি কোনো আগ্রহ নেই, যে কারণে সে বলেছে ভাই এগুলো বলো না বলো না বলো না, এগুলো দূরে যাও। আপনি এগুলো বোঝেন না কেন? আপনাদের তো যথেষ্ট বয়স হয়েছে, আপনারা কেন বোঝেন না এই বিষয়গুলো? কেন জীবনটাকে এত কঠিন করে ফেলেন? জীবনটাকে অনেক সোজাভাবে নেওয়া যায় যদি সোজাভাবে দেখতে চান। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা জীবনটাকে সোজাভাবে দেখতে পছন্দ করি না। সব কিছুকে ঘোরাতে 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 পেঁচাতে 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 এত বেশি পেঁচা আমরা পছন্দ করি, সোজা জিনিসগুলোকে আমরা দেখি না। খুব সোজা থাকে জীবনের সিদ্ধান্তগুলো, খুব সোজা থাকে যদি আপনি মনে করে থাকেন যে আমি সিদ্ধান্তটা নিতে চাই। মেইন প্রবলেমটা হচ্ছে আমরা সিদ্ধান্ত নিতে চাই না, সিদ্ধান্ত নেবার মতো ক্ষমতা আমাদের হয় না, সাহস আমাদের হয় না। একটু সাহস করেন, দেখবেন জীবনটা অনেক সোজা হয়ে গেছে সিদ্ধান্তের ক্ষেত্রে। সবাইকেই বলছি, আমি সব ভালোবাসার মানুষকে বলছি, সব মানুষকে বলছি, সব বিষয়ে, যে কোনো বিষয়ে আমরা কি করি জানেন? আলোচনা 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 সমালোচনা, আলোচনা সমালোচনা, এর সাথে আলোচনা, ওর সাথে আলোচনা, এইটা নিয়ে ভাবছি ওটা নিয়ে ভাবছি, ভাবতে 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 জিনিসটা এত বেশি প্যাঁচ খেয়ে যায়, ওই প্যাঁচ খোলাটা খুব টাফ হয়ে যায়। ভাই নিজের বুদ্ধিতে, ওই যে একটা কথা আছে না, পূর্ণতা জানি কি শুনতাম, যে নিজের বুদ্ধিতে সর্বহারা ভালো কিন্তু পরের বুদ্ধিতে বড়লোক না হওয়া ভালো, এরকম একটা কথা শুনতাম না? তো বিষয়টা হচ্ছে যে নিজের বুদ্ধিতে চলেন, নিজের বুদ্ধি বিবেক কি বলছে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন খুব দ্রুত। যে কোনো জিনিসের সিদ্ধান্ত নেওয়ার জন্য না এত সময় নিয়েন না। আমরা বাঙালিরা মরি এবং আমাদের এই মধ্যবিত্ত পরিবারগুলো ধ্বংস হয় হচ্ছে আমরা শুধু আলোচনা আলোচনা আলোচনা, ভাবনা ভাবনা করতে করতে। ভাই ছোট্ট একটা জীবন রে ভাই। আজকে আমি এই রাজগুরু শো করছি, কি লাভগুরু রাজীব সরকার শো করছি, নিচে নামতে নামতে হয়তো দুনিয়া থেকে আমি চলে যাব, কেউ জানি না কালকে সকালটা আমি দেখতে পারবো কি পারবো না। দুনিয়াটা খুব ছোট আমাদের জন্য, ছোট্ট একটা জীবনে এত ভাবনা, এত আলোচনা, এত সমালোচনা, এত চিন্তার কি আছে? মোটামুটি একটা ডিসিশন নিয়ে ফেলেন না ভাই, জীবনটাকে উপভোগ করেন, জীবনটাকে একটু দেখেন, একটু সামনে আগান। আমার একটাই কথা হচ্ছে একটু সামনে আগান। জ্যাম পড়ে গেছে জীবনে, না বিশাল একটা যানজট পড়ে গেছে, এই যানজট থেকে মুক্তি হয়ে একটু সামনে আগান, সামনে সিগন্যালে যান। আমার কথা কি বুঝতে পারছেন? শুধু রাস্তায় জ্যাম পড়ে না, আমাদের হৃদয়ে মানে আমাদের জীবনও একটা বিশাল জ্যাম পড়ে গেছে, এখান থেকে একটু আমাদের সামনে এগোনো দরকার। ঠিক আছে? আমার কথা যদি বুঝে থাকেন, আমার মনে হয় যে আপনি বুঝতে পারছেন, নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন প্লিজ, বাট চ্যাপ্টার ক্লোজ করুন। এই নাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না, ভালোও থাকতে পারবেন না, কোনো কাজও করতে পারবেন না। ক্লিয়ার? ওকে, ভালো থাকবেন। জি, আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। জি জি, ওকে। খুব কমপ্লিকেটেড করে ফেলি না আমরা, আর ফোন না ধরি, আমাদের সময় একদম শেষের পথে। আমি শুধু একটা কথা বলতে চাই, সকল শ্রোতাদের, বন্ধুদের, ভালোবাসা যারা আছে, আমার শত্রুদেরও যারা আছেন, সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। জীবনটা খুব ছোট, কিন্তু জীবনটা অতটা ছোট নয় যে যতটা আমরা ভাবতে পারি। প্রত্যেকটা জীবনে খুব বেশি জটিলতা থাকে, খুব বেশি কি বলবো, যে জটিলতাও যেমন থাকে, খুব বেশি ঝামেলাও থাকে আমাদের জীবনটা। কিন্তু আমার কাছে পূর্ণতা সবসময় খুব একটা বিষয় মনে হয় যে আমরা মধ্যবিত্ত পরিবারে, মধ্যবিত্ত মেন্টালিটিতে যে সকল মানুষজন বড় হয়, ছেলে মেয়েরা বড় হয়, আমাদের জীবনটা মনে বেশি ঝামেলাযুক্ত হয়ে যায়। তার কারণ হচ্ছে আমরা কোনো একটা ডিসিশন নিতে, কোনো একটা সিদ্ধান্তে যেতে আমরা এত বেশি ভাবি, কিংবা এত বেশি আলোচনা সমালোচনা পর্যালোচনা করতে থাকি যে আসল টপিক থেকে না আমরা হারিয়ে যাই। তা আমার কাছে সবচেয়ে একটা বড় কথা যে অনেক মানুষ যে আজকে স্টুডিওতে যারা আসেননি, যাদের সাথে ফোনে কথা হচ্ছিল, যারা তাদের ভালোবাসার কথাগুলো নিয়ে বলছিল, তুমি যদি একটু ঠান্ডা মাথায় করে চিন্তা করে দেখো, প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু নিজস্ব সমাধান আছে। কিন্তু সমস্যাটা কোথায় জানো? আমরা না সমাধান চাই না,
কেন জানি আমরা আমাদের দুঃখগুলোকে আরো বেশি ভারী করতে পছন্দ করি, কেন জানি আমরা আমাদের জীবনটাকে একটা জায়গাতে আটকে রেখে ওই যে শিল পাটানেতে ঘষা দিতে খুব পছন্দ করি। আমরা দুঃখ বুঝতে খুব পছন্দ করি, আমরা জটিলতা নিয়ে বাস করতে খুব পছন্দ করি। আমাদের একটা এসব জিনিস ভালো কিন্তু লাগে, হ্যাঁ, আমরা কখনো overthink ভাবি করি। না যে আচ্ছা যেই বিষয়টিকে নিয়ে আমি ভাবছি এই বিষয়টি কি আমার সাথে সারা জীবনের জন্য অ্যাটাচড, এই বিষয়টি কি সারা জীবন থাকবে, দিন শেষে তো আমাকে সবকিছু ছেড়ে যেতে হবে। যেহেতু দিন শেষে আমি সব কিছুকে রেখে চলে যাব, তাই যতটুক সময় আছে ততটুক সময় আমার জীবনটাকে উপভোগ করি এবং আমার জীবনের যে অসুবিধাগুলো আছে, যে সিদ্ধান্তহীন যে বিষয়গুলো আছে, সেগুলোকে খুব দ্রুত সমাধান করে জীবনটাকে একটু সামনে এগোই। তার কারণ ছোট্ট একটা আওয়ার আছে, সেটা নিয়ে এসে আমরা কারণটা শুনি। যেটা বলছিলাম, কারণটা আমার কাছে মনে হচ্ছে দুঃখ পুষতে আমরা খুব ভালোবাসি এবং আমরা আলোচনা করতে খুব বেশি ভালোবাসি। মানে হিউম্যান ব্রেইন খুব জটিল চিন্তা করে। আমার কাছে না পূর্ণতা একদম বাস্তব কথা বলে আমি আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। আমি আমার জীবনে সবচেয়ে বেশি অপ্রিয় কেন মানুষজনের কাছে জানো? আমার খুব কাছের মানুষজনের কাছে। আমি না এত প্যাচাল শুনতে আমার ভালো লাগে না, আমার না এত জটিলতা ভালো লাগে না। আমার কথা হচ্ছে যে পূর্ণতার সাথে আমার ঝামেলা হচ্ছে এটার কারণে এটা হচ্ছে, আচ্ছা কি সমস্যা? পূর্ণতার সাথে হয় আমি মানে মিটমাট করে ফেলি, আর নলে ভাই পূর্ণতাকে আমি লাইফ থেকে ঝেড়ে দিয়ে আমি সামনে আগাই, যে কোনো একটা। আচ্ছা আমার এই বিষয় নিয়ে এটা হচ্ছে, আচ্ছা এটাকে নয় আমি তো এইভাবে সমাধান করতে পারি। কিন্তু আমি দেখেছি আমার আশপাশে প্রচুর মানুষকে সমাধান খুব চোখের সামনে, কিন্তু আমরা কেউ সমাধান নিচ্ছি না। আমরা না আমাদের খুব একটা স্বভাবকে আমরা খুব লোভী কোন দিক থেকে জানো? আমরা সব কিছুকে আমাদের কাছে রেখে দিতে চাই, সুখও রাখতে চাই, দুঃখ রাখতে চাই, বাবাকেও রাখতে চাই, ছেলেকেও রাখতে চাই, শ্বশুরকেও রাখতে চাই, বন্ধুকেও রাখতে চাই, গাছপালাও রাখতে চাই, সব কিছু আমাদের কাছে এক পকেটে রাখতে চাই। হয় না, স্পেস দিতে হয়, ছাড় দিতে হয়। কারণ তুমি যত ছাড় দেবে তত তোমার জীবনটা সামনে এগোবে। ওই জীবনে যে আবার তুমি আরেকটা কিছু পাবে, আবার সেখান থেকে আরেকটু ছাড় দিয়ে আরেকটু সামনে পাবে। আমার কথা, জীবনটা তো একটা লম্বা পথ, এই পথের কিন্তু কোথাও শেষ নেই। কিন্তু অ্যাটলিস্ট যাত্রা যেহেতু শুরু করেছি, জন্ম যখন হয় তখন থেকে তো আমাদের যাত্রা শুরু। শেষটা কবে আমরা জানি না, যেহেতু কবে শেষ হবে জানি না, তাই আমি বিশ্বাস করি বাবা দ্রুত এগো ভাই, দ্রুত ভাই, তাড়াতাড়ি যান। কারণ হচ্ছে সামনে বিশাল পথ আছে, কতটুক পাড়ি দিতে পারবো জানি না, যতটুক পাড়ি দিতে পারি আমার কাছে মনে হবে পৃথিবীটা দেখলাম, ভালো লাগলো, এটুকুই। এখন বন্ধু বিদায়, এতটুকু হচ্ছে আমার কাছে আমার জীবনের সমাধান, যে পৃথিবী দেখেছি, বেশ ভালো লাগলো, এখন বন্ধু বিদায়। কিন্তু পৃথিবী দেখলাম না, তার আগেই মানে সবকিছুকে সমাধান করার জন্য করতে চাই, কিন্তু সমাধান করতে পারি না। এই ধরনের টেন্ডেন্সিতে আমি থাকতে চাই না। আমার কাছে একটা কথাই বলি বন্ধুরা, জীবনটা অনেক সোজা যদি আপনি সোজাভাবে দেখতে চান। বিলিভ মি, আপনি চোখ বন্ধ করে ভাবুন তো আপনার জীবনে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো কি সত্যি সমাধান নেই? সমস্যাগুলো কিন্তু প্রত্যেকটা সমাধান আছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা সমাধান করতেই চাই না। আমরা মনে করি কি সব কিছু নিয়েই আমরা পৃথিবী থেকে যাব, কোনো কিছু নিয়েই আমরা যাব না। যদি এই চিন্তাটা মাথার ভেতর রাখতে পারেন, কোনো কিছু নিয়েই পৃথিবী থেকে আমরা যাব না, খালি হাত পা পৃথিবী ছাড়বো, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। অনেক সিগন্যাল পার হয়ে আপনি যে জীবন নামক যে আলামিনের সাথে আমরা কথা বলেছিলাম, যে গত পর্বে আমাদের যে বন্ধুটি এসেছিলেন আলামিন, তার ভালোবাসার পুরো গল্পটা শোনার পর, পুরো ভালোবাসার মহোৎসবটা শোনার যে আয়োজন ছিল, সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিয়েছে, আমরা চেষ্টা করেছি। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সারা সপ্তাহ ধরে রিসার্চ করেছি এবং দেখেছি, আমার কাছে মনে হয়েছে সেই বিষয় আসলে পরিষ্কার হওয়াটা জরুরি, আমার মনে হয়েছে। আলামিন, হ্যাঁ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন না? আচ্ছা আলামিন, প্রথম কথা হচ্ছে যে কি অবস্থা, কোনো পরিবর্তন হয়েছে কি বিগত 7 দিনে? মানে আপনি যখন স্টুডিও থেকে বাসায় গেছেন, আপনার অত্র এলাকাতে অথবা আপনার স্ত্রী কি শুনেছে অনুষ্ঠানটা? হ্যাঁ, আমার সাথে অনেকেই দেখা করতে আসছে, প্লাস আমার যিনি ওয়াইফ, উনি আমার ফোন দিয়া মানে নানান ধরনের কথা বলছে, সাইবার সেলফের মামলা করবো আপনার নামে, মানে নানান ধরনের কথা হচ্ছে। আমাদের বন্ধুদের দ্বারা আমার অনেক কিছু বলা হয়েছে, তো ততটা কেয়ার পেয়েছি। তো সমস্যা এখনো হয় নাই, মানে উনি বলছে যে না হয়তো বা এই সপ্তাহ, সামনের সপ্তাহে একটা মামলা দিয়ে করে। আপনাকে আবার মামলা দেবে? আপনাকে আবারও মামলা দেবে? আচ্ছা, যেটা হচ্ছে যে সেই বিষয়তে আপনি কথা বলেছেন, কিন্তু এমন কিছু হয়নি যে আপনার কথা শোনার পরে সে যে আপনাকে মানে একটা কনভারসেশন, যে ভালো একটা আলোচনা, সেরকম কিছু হয়নি?
না ভাইয়া, কোনো আলোচনা হয় নাই, বরঞ্চ আমারে হুমকি দেওয়া হয়েছে বা আমার ফ্যামিলির হুমকি দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমি কিছু প্রশ্ন করব শ্রোতাদের পক্ষ থেকে। শ্রোতারা বেশ কিছু প্রশ্ন করেছে, যে প্রশ্নগুলোকে একসাথে করে আমি কিছু প্রশ্ন করছি। যেমন আপনি একটা কথা বলেছিলেন যে পহেলা বৈশাখে আপনার চাকরি চলে যাওয়ার যে বিষয়টা, শ্রোতাদের একটা প্রশ্ন ছিল, পহেলা বৈশাখে তো সরকারি ছুটি থাকে এবং সকল অফিস আদালত বন্ধ থাকে, ওই দিনে কেন আপনি অফিস না করার কারণে চাকরি থাকবে না? এইগুলা গার্মেন্টস গুলা, যেগুলো প্রাইভেট গার্মেন্টস, ওগুলা বন্ধ থাকে না। বিশেষ বিশেষ যে দিনগুলো সরকারি বন্ধ থাকে বা বিশেষ কোনো উৎসবে যে বন্ধ থাকে, ওই মানে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলা বা এই ব্যবসার আওতার বাইরে যে গার্মেন্টস গুলা, ওগুলা বন্ধ থাকে না। আচ্ছা, তার মানে পয়লা বৈশাখে বেসরকারি যে গার্মেন্টস গুলো থাকে সেগুলো বন্ধ অনেক সময় থাকে না। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে আপনাকে যে 2.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল, সেটি আপনার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সুপারিশে সে 2.5 লক্ষ টাকা মাফ করা হয়। অনেকে প্রশ্ন করেছে যে এই বিষয়টা কি এত ইজি যে একজন 2.5 লক্ষ টাকা জরিমানা 1 টাকাও দিতে হলো না একজন ভাইয়া? এর সাথে জড়িত ছিল প্রায় 26 জন লোক। আচ্ছা, তো একা তো আমার কান্দে ড্রাইভার দিলে হবে না, ওইখানে ছিল একজন সুপারভাইজার, একজন কাটিং মাস্টার, প্লাস উনি জিএম টিএম, ওনারও দায়িত্ব ছিল। মানে আমি অ্যাবসেন্ট থাকাকালীন কিন্তু দায়িত্বটা ওনাদের গাড়ি পড়ে। আচ্ছা, ওই সূত্রে কি আর কি এটা করা ছিল না এই সময় এই কাজটা হয়েছে, তাহলে তো এটার সাথে আমরাও কিছুটা ইনভলভ। আচ্ছা 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 আচ্ছা, আমি ওই দিনটা ওই নামজাতে হয়েছে, এই বিধায় আমার চাকরি তোমার কারণে এটা হয়েছে, তুমি আসলে এটা হইতো না। আচ্ছা, আপনাকে দ্বিতীয় প্রশ্নে এখন আসি। মানে এটি ছিল প্রথম প্রশ্নের অংশ। দ্বিতীয় যে প্রশ্নটি অনেকেই করেছেন সেটি হচ্ছে যে বিয়ের যে কাবিননামা নিয়ে আপনাদের ভেতরে যে একটা ঝামেলা সৃষ্টি হয় বিয়ের প্রথম দিন থেকেই, এখানে অনেকে বলেছে যে আপনারা তো দুজনই সচ্ছল পরিবার ছিলেন, বিশেষ করে আপনি তো মোটামুটি বেশ সচ্ছল পরিবার ছিলেন, তাহলে সেই ক্ষেত্রে বিয়ের 5 লাখ টাকার যে কাবিননামার বিষয়টা ছিল, তো এটা নিয়ে আসলে এত ঝামেলার কি দরকার ছিল? যদি বিশ্বাসেই বিয়ে হয় তাহলে 5 লক্ষ টাকা দিতে সমস্যা কি ছিল? মানে আমাদের এই আদমজি এলাকায় হাইস্ট, মানে যতটা বিয়ে হোক না কেন, আমার জানাশোনা 2 লাখ 2.5 লাখের উপরে কখনো কাবিন নেওয়া হয় না। আচ্ছা, ওই জায়গাটির ভিতরে মানে ওই একটা পরিবেশে 5 লাখ টাকা কাবিন। আর দ্বিতীয়ত মানে এর আগে আব্বু বলছিল যে হাইস্ট আমি 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা কাবিন দেবো, তখন কিছু বলে নাই, কিন্তু বিয়েতে যাওয়ার পরে এটা নিয়ে আর কি সমস্যা করছিল। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আমার মনে হয় শ্রোতারা তাদের উত্তরগুলো পেয়ে যাচ্ছে। আরেকটি প্রশ্ন এসছে, খুব প্রশ্নটি করা আসলে উচিত হবে কিনা তারপর আমি করছি, কারণ শ্রোতারা জানতে চেয়েছে এবং অনেকেই জানতে চেয়েছে। সেটি হচ্ছে যে আপনি যে আত্মহত্যার যে চেষ্টাটি করেছেন, প্রথমবার তো বিষ খেয়েছিলেন, দ্বিতীয়বার যখন আপনি ওই বিষ খাওয়া অবস্থায় যখন আপনার চিকিৎসা চলছে, তখন আপনি ঢাকা মেডিকেল থেকে 8 তলা থেকে আপনি লাফ দেন এবং আপনি অ্যাম্বুলেন্সের উপর পড়ে যান। এই বিষয়টাকে নিয়ে অনেকেই বলছে যে এটা একটা হাস্যকর, হিন্দি ছবির কোনো আমরা সিন দেখছি কিনা, যে 8 তলা থেকে নায়ক লাফ দিয়ে পড়লো, গাড়ি ভেঙে গেল, কিন্তু নায়কের কিছু হলো না। এটা ছাড়াও আরো 2টা কথা আমি বুঝলাম যে আরো কিছু আছে যেগুলো বলি নাই। হ্যাঁ, মানে আমি এটার প্রশ্ন করছি, এটার উত্তরটা আপনি দিন, যে আপনি কি সত্যি সত্যি 8 তলা থেকে লাফ দেবার পরে, মানে এটা কিন্তু একটা ভয়ানক ঘটনা এবং অত্র হাসপাতালে কিন্তু একটা আলোচনা সৃষ্টি হয়ে যাবার কথা। ভাইয়া এটার আমি উত্তর দিই। যখন আমি প্রায় সুস্থ, ঠিক আছে, আমার রিলিজ দিব, ওই পর্যায়ে আমার ডান হাতের যে কটার হাঁটিটা ভাঙা এখনো, এটা হয়তো এক্সরে করলে দেখতে পারে, আমার এই হাতের হাঁটিটা ভাঙা, আর এই হাতে 5 কেজির উপরে কিছু আলগাইতে পারি না। আচ্ছা, 5 কেজির উপরে কিছু আলগাইতে পারি না। আর এই ছাড়াও মানে এরকম কিছু কথা, যে কথা কখনো লোকমুখে বলা যায় না, একটা কখন আত্মহত্যার চেষ্টা করে, বা ওই ছাড়াও আরো 2টা ঘটনা আছে যেটা আমি বলি নাই, আমি ওইটাই বলতে চাই নাই। তারপরে কিভাবে বললাম আমি সেটা এখন ভাবি, এটা বলা আমার উচিত হয় নাই, বা আমি যেটা করছি সেটা আমার এলাকাবাসী জানে, কিন্তু তারপরও। আচ্ছা, এখানে একটা প্রশ্ন এসছে, এই যে আপনি বললেন যে এলাকাবাসী জানে আপনি আত্মহত্যার চেষ্টা করেছেন, 8 তলা থেকে লাফ দিয়েছেন, কিন্তু যেটা হয়েছে সেটা সবাই দেখেছে এবং আপনার এলাকাবাসী জানে। এখন অনেকে প্রশ্ন করেছে যে আপনার পরিবার তো যখন জানতে পারলো যে আপনি বিষ খেয়েছেন এবং তার পরপরই আপনি 8 তলা থেকে লাফ দেওয়ার চেষ্টা করেছেন, তার মানে পরিবার তো জানছে বিষয়গুলো। পরিবার বিষয়গুলো জানার পরও কেন তাহলে এই যে আপনার যে বিচ্ছেদের যে বিষয়টা শুরুতেই তাহলে কেন বিচ্ছেদটা করে দিল না? কেন পরিবার তখন আসলে মানে বিষয়টা নিয়ে জরুরি ভিত্তিতে আলোচনা করলো না? ভাইয়া ওই যে মানে হসপিটালতে যখন ওই দুর্ঘটনা ঘটে, তারপরের দিন থেকে ও আমার বাসা চলে আসে আর বাপ মা সাইডা, কিন্তু
এর 1 মাস পরে আবার ও ওর আম্মা নিয়ে যায়। মানে যেহেতু বউ বাসায় চলে আসছে, যে সমস্যার কারণে এই সমস্যাগুলো হইতেছিল, আচ্ছা দেখা যাক ঠিক হয় কিনা। যদি ঠিক হয় তাহলে ভালো, আর না হইলে ওটা পরে দেখা যাবে। আচ্ছা, এই যে ঠিক হয় কিনা এই বিষয়গুলো আসলে অনেক প্রশ্ন তুলেছে মানুষের মনে। যেমন একটা প্রশ্ন তুলেছে যে শাশুড়ির টাকা সেই সাথে কাবিনের টাকা দেওয়ার জন্য 70 লক্ষ টাকার বাড়ি বিক্রি আপনি করেছেন 51 লক্ষ টাকায়। 70 লক্ষ টাকার বাড়ি বিক্রি করেছেন 51 লক্ষ টাকায়। তাহলে 51 লক্ষ টাকায় বাড়ি বিক্রি করার পরও কি শাশুড়ির টাকা এবং কাবিনের টাকা দেওয়ার মতো ক্ষমতা কিংবা অবস্থা আপনাদের ছিল না? যদি এতই যন্ত্রণায় থাকেন, যেই যন্ত্রণার কারণে আপনাকে আত্মহত্যা করতে হচ্ছে, মানে চেষ্টা করছেন আপনি, তাহলে কেন আপনি টাকা শোধ করেননি? হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনছি। ও 28 তারিখেও আমাদের বাসায় ছিল। মানে আমি যে বাসায় ভাড়া থাকি ওই বাসায় ছিল। আমার রুমের যে চাবি, 3টা চাবি, 2টা চাবি এখনো ওর কাছে। তো ওর বাসায় সম্পূর্ণ বাজার সম্পূর্ণ করা। তো আব্বুরে আমি বললাম যে আচ্ছা, ওর আম্মু যেহেতু চাইতেছে যে আমি বাড়ির তোমাদের সাথে না থাকি বা বাইরে থাকলে হ্যাঁ ঠিক হবে, তাহলে আমি চেষ্টা করে দেখি আব্বা আম্মা দুজনেই সাথে আমি ওইখানে যাই। আর ওর আম্মুর কাছ থেকে যে 6.5 লাখ টাকা নিয়েছিলাম আমি, এটা তো ওর আম্মু পানা, ওটা আমার কোনোভাবেই দেওয়া সম্ভব হয়ে উঠতেছিল না, কারণ আমার ব্যবসা প্লাস আমার বাসায় কোনো টাকা নাই রিজার্ভ। তো ওর আম্মু ওই 2টা টাকার জন্য প্রচুর হয়রানি করতেছে। ওই বিধায় আমি বাড়ি বিক্রি করি পরে ছাইরা দেওয়ার জন্য বা একবারে টাকা দিয়ে ক্লিয়ার করে এর জন্য না, মানে ওই সময়টায় তখন আমি বাসা ভাড়া নেই, প্লাস আমি ওখানে শান্তিতেই ছিলাম। ওর আম্মু ফোন দেওয়া বলে যে আমার প্রেসার হাই হয়ে গেছে, তুই বাসায় আয়। আচ্ছা, তার মানে কি আপনি আমি বুঝতে পেরেছি, তার মানে কি আপনি বলতে চাইছেন যে বিভিন্ন ক্ষেত্রে আপনি বিভিন্ন সময়ে চেষ্টা করেছেন সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য, যে কারণেই আসলে আপনি বাঁচাতে যে আসলে এতবার দুর্ঘটনার শিকার হয়েছে এবং আজকে এতটা অধঃপতন হয়ে গেছে। আপনি কি এটা বলতে চাইছেন? এখনো আমি রুমটা ছাড়ি নাই, আমার রুমটা খালি পড়ে রয়েছে, আমি ভাড়া দিতেছি যে যদি আসে। আচ্ছা, মানে আপনি এখনো আশায় আছেন যদি আসে। আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যেটি আমার শেষ প্রশ্ন, এত কিছু হয়ে যাবার পরে, এত কিছু হয়ে যাবার পরে যেই ভালোবাসার পরিণতি হতে যায় আত্মহত্যা, তো একবার না, দুবার না, তিনবার না, বেশ কয়েকবার আপনি আত্মহত্যার চেষ্টা করেছেন। আপনি 70 লক্ষ টাকার বাড়ি 51 লক্ষ টাকায় বিক্রি করেছেন এবং বর্তমানে আপনার কাছে আসলে কোনো টাকা পয়সা নেই, এবং যেখানে আপনাকে বেশ কিছু মামলার শিকার হতে হয়েছে, আপনার পরিবারকে হেনস্থ করা হয়েছে, বিভিন্নভাবে অপমানিত হয়েছে, যেগুলো আপনি নিজে মুখে গতবার বলেছেন তো? আপনি স্বীকার করছেন তো, সব বলে গেছেন। আচ্ছা, এখন মানুষজনের কথা হচ্ছে এত কিছুর পরেও, এবং আপনার দুইটা বাচ্চা নষ্ট হয়েছে, হত্যা করা হয়েছে, এক ধরনের হত্যা করা হয়েছে, তাই না? আপনার বক্তব্য অনুসারে, আমরা যাই বলছি আপনার বক্তব্য অনুসারে, আপনি যেটা বলে গেছেন সেই সূত্র ধরে, এবং শ্রোতাদেরও কথা হচ্ছে যে আলামিন ভাই যে কথা বলে গেলেন যে 2টো বাচ্চা নষ্ট করা হয়েছে, তারপরও এত কষ্টের পরও, এত ঝামেলার পরও, যেখানে সম্পর্ক থাকছে না, জমি থাকছে না, বাড়ি থাকছে না, ভালোবাসা থাকছে না, কিচ্ছু থাকছে না, আরও একটি বাচ্চা তারা কেন পৃথিবীতে নিয়ে আসছে? কেন? এই শ্রোতাদের একটা অনেক বড় প্রশ্ন যে আরেকটি বাচ্চাকে যে তারা নিয়ে আসছেন, এই বাচ্চাকে আসলে তারা কি পরিচয় দেবে, কিভাবে বড় করবে? আমার এটা শেষ প্রশ্ন, আশা করি আপনি উত্তর দেবেন। এখন ভাইয়া এই বিষয়টা আমি এটাই বলতে পারি, গত 28 তারিখে মানে 29 তারিখে আমার ফোন দিয়া কাজী অফিসে যেতে বলে, আমি উত্তর বলি কেন কাজী অফিসে আসবো এই মুহূর্তে, এখন তুই আমার মেয়ের ফেরা দিবি, আমার প্রশ্নটার উত্তর কিন্তু আপনি অন্য দিচ্ছেন। আমি আপনাকে প্রশ্ন করেছি ডেলিভারিতে না, আমি আপনাকে প্রশ্ন করেছি যে এত কিছু হয়ে যাবার পরও যখন শাশুড়ি জামাইকে তুইতুকারি করে, কিংবা জামাই শাশুড়ির সাথে নোংরা ব্যবহার করে, বউ জামাইকে তুইতুকারি করে, কিংবা জামাই বউকে গায়ে হাত তোলে, এই ঘটনাগুলো ঘটার পরে আপনাদের আরেকটি অতিথিকে, আরেকটি প্রাণকে পৃথিবীতে নিয়ে আসার মতো ইচ্ছাটা হলো কিভাবে? যেখানে আপনি জানতে পারছেন যে আমাদের সংসারটা টিকছে না, থাকছে না, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সেখানে ওই স্ত্রীর সাথে আপনি কিভাবে মানে ভাবতে পারেন যে আমি আরেকটি প্রাণকে পৃথিবীতে নিয়ে আসবো? প্রশ্নটা কিন্তু এটা, প্রশ্নের উত্তর আপনি যেটা দিচ্ছেন সেটা কিন্তু মিলছে না। আমি ওই প্রশ্নের উত্তর জানতে চাইনি। হ্যাঁ ভাইয়া বলেন। প্রথমেই বলছি, আমি শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করতেছি
যে আমি যারে আচ্ছা। ভালোবাসি আর বাসায় নিয়ে আসছি, আচ্ছা, আপনি শুরু থেকে চেষ্টা করছেন এবং চেষ্টা করতে করতে আপনার জীবন ধ্বংস হয়ে গেল, তারপর আপনি চেষ্টা করছেন। জি আচ্ছা, এখানে আসলে আপনাকে দোষারোপ করা ছাড়া আর কোনো উপায় নেই। এই কারণেই আসলে আপনাকে আমি কল দিলাম। আমার বিগত প্রায় বেশ কিছুদিন যাবত এই অনুষ্ঠানটি আমি পরিচালনা করছি ঢাকা FM 90.4 ভালোবাসা বাংলাদেশ, প্রায় 1.5 বছরের মতো হতে চলছে। যে অনুষ্ঠানে আমি কখনো কোনো মানে অতিথিকে দ্বিতীয়বার কল করা হয় না কিংবা তার সাথে আলোচনা করা হয় না। কিন্তু গত 7 দিন ধরে আমি আপনার কেস নিয়ে, আপনার যে ভালোবাসার স্টোরিটা আপনি বলেছেন সেটাকে নিয়ে বিভিন্ন মানুষের যে বিভিন্ন মতামত সবগুলোকে আমি পড়ার চেষ্টা করেছি এবং আমার কাছে মনে হয়েছে জাতির কাছে, জনগণের কাছে, শ্রোতার কাছে আপনার এই বিষয়টাকে আরো একটু পরিষ্কার করা দরকার। কারণ আপনার কথার মাঝে বেশ কিছু বিষয় থাকছে যেটা শ্রোতাদের মনে একটা সন্দেহ তৈরি করছে যে আপনি নিজেকে ভালো প্রমাণিত করে আপনার স্ত্রীকে আপনি খারাপ হিসাবে তৈরি করছেন, আপনার শাশুড়িকে আপনি খারাপভাবে প্রমাণিত করছেন। কারণ হচ্ছে কোনো স্বাভাবিক দৃষ্টিতে কোনো পুরুষ কিংবা কোনো মহিলা যেই হোক না কেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এবং যেই ভালোবাসার কারণে সংসার ভাঙতে ভাঙতে টুকরো 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 হয়ে গেছে, বিশ্বাস, মান, সম্মান মানে কিচ্ছু নেই, সেই পরিবারে সেই মানুষটি কি করে আবারও ভাবতে পারে যে আমরা ভালোবাসবো এবং আমরা আবারও আরেকটি সন্তানকে পৃথিবীতে নিয়ে আসবো? এটা সবার কাছে একটা বিশাল আশ্চর্যবোধক একটা প্রশ্ন ছিল যে কিভাবে আলামিনের এত সাহস হয়, এত মানে এত ভালোও যে ভালো হতে পারে না, এটা সবার কিন্তু একটা প্রশ্ন এবং আমার জন্য এটা একটা অনেক বড় প্রশ্ন ছিল। আপনার জায়গায় অন্য কোনো সাধারণ মানুষ থাকলে কখনো এরকম আচরণ করতো না, অনেক আগে এটাকে একটা সমাধানে নিয়ে আসতো। কিন্তু আপনি হয়তো অতি অসাধারণ যে আপনি আপনার ভালোবাসার মানুষকে এতই ভালোবাসেন যে ভুলতে পারছেন না, বিধায় নিজে হাতে জীবনটাকে শেষ করছেন এবং আশপাশের মানুষজনকেও জীবনটাতে বিতৃষ্ণায় ভরে তুলছেন। বুঝতে পেরেছেন? আপনি যে ভুল করছেন, ক্রমাগত আপনি ভুল করছেন এবং এই ভুল করে কিন্তু সহানুভূতি পাওয়া যাবে না। একটা কথা মাথায় রাখবেন, ভুল করে কিন্তু সহানুভূতি একবার দুইবার পাওয়া যায়, বারবার করে কিন্তু ভুল করে সহানুভূতি পাওয়া যায় না। আপনি ঘুমোতে চাচ্ছেন, আপনি বলছেন যে আমার প্রচণ্ড ঘুম আসছে, মানে আমি আপনাকে বলি বিষয়টাকে এরকম একটা ছোট্ট কথাতে বলি, পূর্ণতা শুনো। এক রোগী ডাক্তারের কাছে গেছে, যে বলছে ডাক্তার সাহেব আমার তো বিশাল সমস্যা। কি সমস্যা আপনি শুনছেন আলামিন?